হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 5। আমরা এর আগের যে 4টা ক্লাস রয়েছে, এর আগের 4টা ক্লাসে আমরা পর্বগুলো পড়েছি। আমরা লাস্ট ক্লাসে আমরা পর্বর মধ্যে কোন পর্ব পর্যন্ত পড়েছি? আমরা নেমাটোডা পর্যন্ত পড়েছি। দ্যাট মিনস পর্ব নাম্বার 4 পর্যন্ত, ফাইলাম নাম্বার 4 পর্যন্ত আমরা পড়েছি। আজকে ইনশাল্লাহ আমরা বাকি 5টা ফাইলাম পড়লে আমাদের ফাইলামগুলো শেষ হয়ে যাবে। নেক্সট 2টা ক্লাসে আমরা করডাটা নিয়ে পড়ালেখা করব। সো আমাদের এই মাসের মধ্যে এই অধ্যায় শেষ। চলো আমরা যে স্টার্ট করে দিই আমাদের আজকে ক্লাস। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, আমরা যে কালকে নেমাটোডা পর্যন্ত কমপ্লিট করেছি, নেমাটোডার পরবর্তী যে পর্ব রয়েছে, পরবর্তী যে প্রধান পর্ব বা ফাইলামটা রয়েছে, নেমাটোডার পরবর্তী প্রধান পর্বের নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাতে পারবে? ওকে, ভেরি গুড। নেমাটোডার পরবর্তী যে পর্বটা তার নাম হচ্ছে মলাস্কা। তাহলে আমরা আজকে যে ফাইলামটা দিয়ে শুরু করব সেটার নাম হচ্ছে কি? মলাস্কা। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মলাস্কা। এই যে মলাস্কা রয়েছে, এই মলাস্কা আমাদের প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব না, এ সবচেয়ে বৃহত্তম পর্বের জাস্ট পরের যে পর্বটা রয়েছে সেটাই আমাদের মলাস্কা। প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব যদি আমি বলি যে একটা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটা, অ্যান্সার হবে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এবং আর্থ্রোপোডার পর আফটার আর্থ্রোপোডা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হচ্ছে মলাস্কা, তার মানে দ্বিতীয় বৃহত্তম পর্ব। সো মলাস্কা আমাদের কি? মলাস্কা আমাদের দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কা আমাদের কি? মলাস্কা আমাদের দ্বিতীয় বৃহত্তম পর্বকে আমরা মলাস্কা নামে ডাকি। তো এটা আমাদের এমসিকিউ প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কারা? মলাস্কা। তো মলাস্কাকে আমরা আরেকটা নামে ডাকি যে কম্বোজ প্রাণী বলি, কারণ তাদের দেহের উপর একটা আবরণ বা দেহের উপর একটা খোলস থাকে, যে আবরণ বা খোলসটা তাকে যে প্রোটেক্ট করে। সো এটাকে এই জন্য আমরা কম্বোজ প্রাণীও বলি। সো এই মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত আমাদের শামুক। মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত কারা? মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত একটা প্রাণীর নাম শামুক। তো আগে যারা অভিজাত শ্রেণীর মানুষ ছিল, মানে যারা বড় লোক ছিল, তারা তাদের বাসা বাড়িতে শামুকের খোলস সংগ্রহ করত। এমনকি অনেক আগে এই শামুকটাকে মুদ্রা হিসাবে ব্যবহার করারও প্রচলন ছিল। তো এই যে আমাদের শামুক যেটি রয়েছে, তো এই যে আমাদের শামুক যেটি রয়েছে, এই শামুকটা আমাদের যে অষ্টাদশ এবং মানে 1800 to 1900 সালের দিকে মানুষরা তার বাড়িতে সংরক্ষণ করত যে আভিজাত্যের প্রতীক হিসেবে, যেটা শামুকের খোলস রাখছে। এখন যেমন মানুষ যারা বড়লোক, যারা দেখবা যে অনেক হেভি বড়লোক মানুষ, তারা তাদের বাড়িতে আভিজাত্যের প্রতীক হিসেবে হরিণের চামড়া লাগায়, বাঘের চামড়া লাগায়, গরুর চামড়া কিন্তু লাগায় না, হরিণের চামড়া, বাঘের চামড়া, এটার চামড়া, ওইটার চামড়া লাগায় রাখে, যে এটাকে মনে করা একটা আভিজাত্যের প্রতীক। বাট এগুলাকে আসলে কোনো প্রাণী মেরে সেই প্রাণীর একটা যে অংশ সংরক্ষণ করা, এটা কি কোনো আভিজাত্যের প্রতীক? এটা হিংস্রতার প্রতীক। তো শামুকের খোলস সংরক্ষণ করা হতো, আভিজাত্যের প্রতীক মনে করা হতো। আর এখনও আমরা দেখা যায় কক্সবাজার গেলে শামুকের খোলসের উপর নিজেদের নাম লেখা নিয়ে আসি, যে মোকলেস প্লাস মকবুল, সরি না, মোকলেস প্লাস মকবুল কেন লিখবো, মোকলেস প্লাস রোকেয়া, ঠিক আছে, নাম লিখে নিয়ে আসি আমরা আমাদের। তো তারপর নানা কিছু, যে আই এম ব্যাড, আই এম গুড, আই এম ফ্যাট, আই এম টল, আই এম শর্ট, তো নানা কিছু আমরা শামুকের খোলসের উপর লিখে নিয়ে আসি। এটা সুভিনিয়ার বা একটা গিফট প্রোডাক্ট হিসেবে আমাদের শামুকটা ব্যবহৃত হয়। এখন কথা যে আমাদের এই যে মলাস্কা পর্ব যে আছে, এখন যদি আমরা আসি যে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে মলাস্কা পর্বের, আমাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে। আজকে 06 নাম্বার লাইভ। ও হ্যাঁ, আজকে তো 06 নাম্বার ক্লাস। হোক 6 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসে 6 নাম্বার ক্লাস আছে। তো মলাস্কা পর্বের বৈশিষ্ট্য যদি আমরা পড়তে চাই, আমরা বৈশিষ্ট্যগুলো পড়তে গেলে আমরা 6টা বৈশিষ্ট্য, 5-6টা বৈশিষ্ট্য আমি স্পেসিফিকভাবে আলাদা করে নিই। 1 নম্বর বৈশিষ্ট্য তার প্রতিসাম্যতা। সে কেমন ধরনের প্রতিসাম্যতা? আচ্ছা, 1 নম্বর প্রতিসাম্যতা। 1 নম্বরে আমরা পড়ি সংগঠন মাত্রা। তার সংগঠন মাত্রা কেমন, সে কীভাবে সংগঠিত হয়েছে। 2 নম্বরে আমরা পড়ি তার ভ্রূণ স্তর।
2 নম্বরে আমরা কি পড়ি তার ভ্রূণ স্তর। 3 নম্বরে আমরা কি পড়ি 3 নম্বরে আমরা পড়ি হচ্ছে তার সংগঠন মাত্রা, ভ্রূণ স্তর, তার প্রতিসাম্যতা, সে কিভাবে বিভাজিত হয়েছে, তার বিভাজন ক্ষমতাটা আসলে আমাদের কেমন। এরপর আমরা পড়ি হচ্ছে তার সিলম, কয়টা সিলম রয়েছে সেটা নিয়ে আমরা জানাশোনা করার চেষ্টা করি। 5 নম্বরে আমরা জানতে চাই তার খণ্ডায়নটা কেমন, তার খণ্ডায়নটা কেমন, সে কি হচ্ছে যে আমাদের প্রকৃত খণ্ডায়ন না অখণ্ডায়ন, কেমন খণ্ডায়ন দেখা যায় তার মধ্যে সেটা আমরা জানি। আর কি জানি আমরা বলো তো, আর কোন ইনফরমেশনটা আছে আমরা যেটা সব প্রাণীর ক্ষেত্রে জানার চেষ্টা করি, সেটা কি, আর কোন তথ্য আছে যেটা আমরা সবার ক্ষেত্রে জানার চেষ্টা করি, বলতে পারবা? আরেকটা ইনফরমেশন যেটা আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের দেহ আবরণ, যে দেহ আবরণটা কেমন, যে এটাও আমরা জানার চেষ্টা করব সবার ক্ষেত্রে, যে এদের দেহ আবরণটা কেমন, দেহ আবরণটা কি দ্বারা গঠিত এবং কেমন হচ্ছে যে দেহ আবরণ তাদের। খেয়াল করো সংগঠন মাত্রার কথা যদি আমি বলি, মলাস্কা পর্বের প্রাণীদের সংগঠন মাত্রা, মলাস্কা পর্বের প্রাণীরা অবশ্যই টিস্যু এবং অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী না, তারা হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, তাদের মধ্যে সব কিছু মাশাআল্লাহ দিলে সুন্দরভাবে গঠিত রয়েছে, তার মানে তারা আমাদের হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র হচ্ছে তাদের সংগঠন মাত্রা। আমরা যদি ভ্রূণস্তর বলি তারা আমাদের ত্রিভ্রূণস্তরীয়, কয়টা ভ্রূণস্তর রয়েছে তাদের, 3টা ভ্রূণস্তর রয়েছে। প্রতিসাম্যতা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাদের প্রতিসাম্যতা আমরা বলি যে তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। কি তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাকে সমান সমান 2টা অংশে আমরা ভাগ করতে পারি, বাট একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা শ্রেণী পাওয়া যায়, যে শ্রেণী বা ক্লাসটার নাম হচ্ছে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা তাদের মধ্যে একটা শ্রেণী রয়েছে যার নাম গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের শামুক। সেই গ্যাস্ট্রোপোডা যেটা রয়েছে আমাদের, সেই গ্যাস্ট্রোপোডা সাহেব অপ্রতিসম। সো আমাদের মনে রাখতে হবে যে নর্মালি আমাদের মলাস্কা পর্বের যারা রয়েছে তারা অনেকেই দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু তাদের মধ্যে একজন রয়েছে যেটা আমাদের গ্যাস্ট্রোপোডা শ্রেণীর। কোন শ্রেণীর? গ্যাস্ট্রোপোডা শ্রেণীর। কোন শ্রেণীর? গ্যাস্ট্রোপোডা শ্রেণীর। কোন শ্রেণীর? গ্যাস্ট্রোপোডা শ্রেণীর। এই যে গ্যাস্ট্রোপোডা শ্রেণীর যারা, তারা অপ্রতিসম, তাদের দেহকে আমরা সমান সমান কোনো অংশে বিভাজন করতে পারি না, সেজন্য আমরা কি বলি? অপ্রতিসম বলি। সো অপ্রতিসমর উদাহরণের মধ্যেও কিন্তু আমরা আপেল শামুক পড়ে এসেছিলাম। কি পড়ে এসেছিলাম? আপেল শামুক পড়ে এসেছিলাম, তাই না? যে আমরা পড়েছিলাম অপ্রতিসম শ্বাস, শামুক আর স্পঞ্জ। সিলমের কথা যদি বলি, তাদের মধ্যে আমরা প্রকৃত সিলম দেখতে পাই, প্রকৃত সিলম দেখতে পাই। কিন্তু একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার দেখা যায়, তাদের এই যে সিলম আছে না, তাদের মধ্যে আমরা কি দেখতে পাই? তাদের ক্ষেত্রে আমরা প্রকৃত সিলম দেখতে পাই। এই যে তাদের সিলম আছে না, এই যে তারা, তো আমরা জানি যে প্রকৃত সিলম যুক্ত প্রাণী হবে, কারণ হচ্ছে আমরা জানি প্ল্যাটিহেলমিনথেস, তারপর নেমাটোডার পরবর্তী যারা আছে সবাই প্রকৃত সিলম যুক্ত, এর প্রকৃত সিলম যুক্ত। বাট এর যে সিলম আছে না, এই সিলমের সাথে এর যে রক্ত সংবহন তন্ত্র আছে, যে রক্ত আছে, দুইটা মিলে যায়। সিলমের সাথে কে মিলে যায়? এদের যে সিলম আছে, সিলমের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। ধরো এই যে আমাদের সিলম বা গহব্বর যেটা ওদের আছে, এই গহব্বরের ভেতর দিয়ে এদের মধ্যে দেখা যায়, এই গহব্বরের এই জায়গা দিয়ে এটার সাথে হচ্ছে যে আমাদের, এটা ধরো ব্লাড ভেসেল আর এটা হচ্ছে সিলম। তো এই যে আমাদের সিলম আছে, এই সিলমের মধ্যে রক্তও আছে। এই সিলমের মধ্যে কি আছে? এই সিলমের মধ্যে রক্তও আছে। এই যে সিলম, এই সিলমের মধ্যে কি আছে? সিলমের মধ্যে রক্তও আছে। সিলমের মধ্যে কি আছে? সিলমের মধ্যে রক্তও আছে। তার মানে ওদের যে প্রকৃত সিলম, সেই সিলমটা এই যে প্রাণীটা আছে, প্রাণীটার দেহে রক্ত প্রবাহ করতে সাহায্য করে। এদের যে সিলমটা আছে, সিলমটা এদের দেহে রক্ত প্রবাহ করতেও সাহায্য করে। তার মানে এদের সিলমের সাথে রক্ত জড়িত। এদের যে সিলম আছে, ধরো এটা এদের হৃৎপিণ্ড, এখানে ধরো একটা হৃৎপিণ্ড আছে, এটা ধরো তাদের হার্ট, ঠিক আছে, গাছের মতোই আঁকলাম, এটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে ব্লাড ভেসেল সারা দেহে রক্ত সরবরাহ করে। এই রক্ত সরবরাহ করার সময় একটা সময় এটা হচ্ছে আমাদের এই যে সিলম বা যেটা হচ্ছে আমরা বলি দেহ গহব্বর,
সিলম বা যেটাকে বলি আমরা দেহ গহ্বর, সিলম বা যেটাকে আমরা বলি দেহ গহ্বর, সেই সিলমেরও সাহায্য নেয়। তার মানে এই যে আমাদের এই মলাস্কা পর্বের বিভি মানে ব্লাড ভেসেল, বিভি মানে কি, বিভি মানে হচ্ছে ব্লাড ভেসেল, বিভি মানে কি, বিভি মানে হচ্ছে ব্লাড ভেসেল। তো এই যে আমাদের এখানে দেখো এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এটি হচ্ছে হার্ট, হার্ট থেকে একটা রক্তনালী সারা দেহে রক্ত প্রবাহ করার সময় আমাদের সিলম বা দেহ গহ্বরের মধ্যেও রক্ত প্রবাহ করে। তার মানে এই রক্ত প্রবাহ করার জন্য দেহ গহ্বরও হেল্প করে। সো রক্ত প্রবাহটার জন্য দেহ গহ্বরও হেল্প করে। আমাদের আরেক টাইপের সংবহন দেখা যায়, যেখানে আমরা দেখতে পারি এই যে হার্ট রয়েছে, এই হার্টটা শুধুমাত্র রক্তনালীর মাধ্যমে, এই যে আমাদের দেখা যায় শুধুমাত্র রক্তনালীর মাধ্যমে দেহের বিভিন্ন কোষে রক্ত সরবরাহ করে। সো শুধুমাত্র কার মাধ্যমে, শুধুমাত্র রক্তনালীর মাধ্যমে। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সেল, ঠিক আছে, এগুলো আমাদের বিভিন্ন সেল অ্যান্ড অর্গান, ঠিক আছে। এবং এখানে আমাদের হার্ট, ব্লাড ভেসেল, এখানে আমাদের বিভিন্ন সেল অ্যান্ড অর্গান আছে, ধরো এটা আমাদের বিভিন্ন সেল। আবার আরেক ধরনের সংবহন, তাহলে এক টাইপের সংবহন আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধু রক্তনালীর মাধ্যমে, এইখানে খেয়াল করো দিস পার্টিকুলার যে সংবহনটা আছে, এখানে হার্ট আছে, এখানে রক্তনালী আছে, রক্তনালী থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের হয়ে প্রত্যেকটা কোষে রক্ত সরবরাহ হচ্ছে। আরেকটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটাতে দেখতে পাচ্ছি যে এখানে কোনো রক্তনালী নাই, এখানে এখানে রক্তনালী আছে, রক্তনালী দ্বারা কিছু প্রবাহিত হয়, কিছু হচ্ছে দেহ গহ্বরের মাধ্যমে প্রবাহিত হয়, কিছু রক্তনালী দ্বারা প্রবাহিত হয়, কিছু দেহ গহ্বর দ্বারা প্রবাহিত হয়। এটা একটা দেখতে পাই যে কিছু রক্তনালী দ্বারা প্রবাহিত হচ্ছে, আবার কিছু পুরাপুরি দেহ গহ্বরের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, কিছু রক্তনালী দ্বারা প্রবাহিত হচ্ছে, আবার কিছু টোটালি দেহ গহ্বর দ্বারা প্রবাহিত হচ্ছে। যে হচ্ছে যে কিছু রক্তনালী দ্বারা প্রবাহিত হচ্ছে, কিছু দেহ গহ্বর দ্বারা প্রবাহিত হচ্ছে। আবার এরকম একটা হার্ট দেখা যায় যেটা হচ্ছে যে আমাদের অল্প একটু রক্তনালী থাকে আর পুরাটা হচ্ছে যে এই দেহ গহ্বর, দেখা যায় এই যে দেহ গহ্বর থাকে, এই দেহ গহ্বরের মাধ্যমে পুরাটা প্রবাহিত হয়। কিসের মাধ্যমে প্রবাহিত হয়? দেহ গহ্বর। দেহ গহ্বর থেকে মানে পুরা জায়গাটা জুড়ে দেহ গহ্বর থাকে। এই দেহ গহ্বর মানে এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের দেহ গহ্বর। এই দেহ গহ্বর থেকে বিভিন্ন সেল, কোষ, এই জায়গাগুলোর মধ্যে কি হয়, বিভিন্ন সেল, কোষ, এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের প্রবাহিত হয়। তার মানে একটা মজার ব্যাপার দেখো, আমরা 3 টাইপের সংবহন দেখতে পাই। এটা একটা সংবহন, এটা আমাদের একটা পার্টিকুলার সংবহন, এটা একটা সংবহন। 3টা সংবহনের পার্থক্য কি একটু বোঝার চেষ্টা করো। এই যে সংবহনটা আছে আমাদের এখানে, হার্টের মাধ্যমে যে রক্তটা সারা দেহে যায়, হার্টের মাধ্যমে রক্তটা যে সারা দেহে যাবে সেটা আমাদের শুধুমাত্র রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। এই রক্তনালীটা কোষ ছাড়া অন্য কোথাও উন্মুক্ত হবে না, জাস্ট কোষের মধ্যে সে রক্ত দিবে, রক্ত দিয়ে সে অক্সিজেনটা সেলকে দিবে, সেল সে অক্সিজেনটা ক্যাপচার করে তার প্রয়োজনীয় যে প্রোডাক্ট রয়েছে প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, সে কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে চলে আসবে। তার মানে এই জায়গায় কোষ এবং হৃৎপিণ্ড দুইটার মধ্যে সংযোগ শুধুমাত্র রক্তনালী করে, কোষ এবং হৃৎপিণ্ডের মধ্যে সংযোগ শুধুমাত্র কে করে? রক্তনালী করে। এটা এক ধরনের সংবহন। এটা আরেক টাইপের সংবহন যেখানে আমাদের হৃৎপিণ্ড থেকে ছোট্ট একটা নালীর মাধ্যমে দেহ গহ্বরে রক্ত উন্মুক্ত হবে, দেহ গহ্বরটা অনেক বড় হবে এবং দেহ গহ্বরের মাধ্যমে সারা দেহের প্রত্যেকটা সেলে আমাদের ব্লাড সাপ্লাই হবে। তো এই জায়গায় হার্ট এবং দেহের প্রত্যেকটা সেলের মধ্যে সংযোগ রক্ষা করে দেহ গহ্বর, হার্ট এবং দেহের প্রত্যেকটা সেলের মধ্যে সংযোগ রক্ষা করে দেহ গহ্বর, হার্ট এবং দেহের প্রত্যেকটা সেলের মধ্যে সংযোগ রক্ষা করে কে? সংযোগ রক্ষা করে আমাদের দেহ গহ্বর। সংযোগ রক্ষা করে কে? সংযোগ রক্ষা করে আমাদের দেহ গহ্বর। সংযোগ রক্ষা করে কে? সংযোগ রক্ষা করে আমাদের দেহ গহ্বর। তার মানে হার্ট এবং সেলের মধ্যে সংযোগ রক্ষা করতেছে কে? দেহ গহ্বর সংযোগ রক্ষা করছে। এই জায়গায় আমরা দেখতে পাই এখানে আমাদের হার্ট রয়েছে, এই জায়গায় আমাদের সেল রয়েছে। হার্ট এবং সেলের মাঝখানে আমরা ব্লাড ভেসেল, রক্তনালীও দেখতে পাচ্ছি, দেহ গহ্বরও দেখতে পাচ্ছি। কিছু অংশ রক্তনালী দ্বারা প্রবাহিত হচ্ছে, কিছু অংশ দেহ গহ্বর দ্বারা প্রবাহিত হচ্ছে। তাহলে এই 3 টাইপের সংবহন আমরা প্রাণীদের মধ্যে দেখতে পাই, যেখানে শুধুমাত্র
শুধুমাত্র রক্তনালী দ্বারা রক্ত প্রবাহিত হয়। দেহের কোথাও রক্তনালী উন্মুক্ত হয় না কোষ ছাড়া, কোনো দেহ গহ্বরের আশ্রয় নেই আমাদের, সেটাকে আমরা বলি মুক্ত, সেটাকে আমরা বলি হচ্ছে যে বদ্ধ, সেটাকে আমরা বলি বদ্ধ বা ক্লোজড সার্কুলেশন। বদ্ধ বা ক্লোজড বদ্ধ বাংলা যদি বলি বদ্ধ সংবহন বা ক্লোজড সার্কুলেশন, বদ্ধ সংবহন বা ক্লোজড সার্কুলেশন। আর যেখানে আমাদের রক্তনালীও আছে, হৃৎপিণ্ডও আছে, রক্তনালী আছে, দেহগহ্বর আছে, এটা গেল বদ্ধ। যেখানে আমরা দেখতে পাই রক্তটা কোনো রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হয় না, শুধুমাত্র দেহ গহ্বর যে আছে, দেহ গহ্বরটা এখানে মেইন অ্যাক্ট করে। কে মেইন অ্যাক্ট করে? দেহ গহ্বর। আমাদের হার্ট, এখানে দেহ গহ্বর আমাদের মেইন অ্যাক্ট করে। কে মেইন অ্যাক্ট করে? দেহ গহ্বর। কোনো রক্তনালী নেই এখানে, রক্তনালীর মাধ্যমে রক্ত সরবরাহ হচ্ছে, এখানে হবে না, এখানে শুধু দেহ গহ্বরের মাধ্যমে রক্ত সরবরাহ হবে। যে সিলমটা রয়েছে, যে গহ্বরটা রয়েছে, সেই গহ্বর ফাঁকা জায়গাটার মাধ্যমে রক্ত সারা দেহে প্রবাহিত হবে। এই ধরনের রক্ত সংবহনকে আমরা বলি মুক্ত সংবহন বা ওপেন সার্কুলেশন। এই দুইটা বুঝছো? আর যে জায়গায় রক্তনালীও লাগবে আবার দেহ গহ্বরও লাগবে, দুইটাই লাগবে, রক্তনালীও লাগবে, দেহ গহ্বরও লাগবে, দুইটাই লাগবে। ঠিক আছে, যে তোর কত লাগে, ওর দুইটাই লাগে, রক্তনালীও লাগে, দেহ গহ্বরও লাগে। যে জায়গায় দুইটাই মাস্ট প্রয়োজন হয়, রক্তনালীও প্রয়োজন হয়, দেহ গহ্বরও প্রয়োজন হয়, দুইটাই প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি অর্ধ মুক্ত সংবহন। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অর্ধ মুক্ত সংবহন বা হাফ ওপেন সংবহন। ঠিক, অর্ধেক ওপেন অর্ধেক বন্ধ। তার মানে আবারও বলছি, খেয়াল করো, আমাদের হৃৎপিণ্ড থেকে আমাদের কোষগুলোর মধ্যে সংযোগ নালী যদি শুধুমাত্র রক্তনালী হয়, রক্তনালী ছাড়া আর কোথাও আমাদের আর কিছুর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড এবং সেলগুলো সংযুক্ত না, সেটাকে বলি আমরা বদ্ধ বা ক্লোজ সার্কুলেশন। এখানে রক্তটা কোথাও বের হবে না, শুধু রক্তনালী দিয়ে যাবে। মুক্ত সংবহন হচ্ছে রক্তটা বের হয়ে দেহ গহ্বর একদম ছিটায় দিছে, দেহ গহ্বর একদম ছিটায় দিছে, এটাকে আমরা কি বলি? মুক্ত সংবহন বলি। এবং এখানে আমাদের হার্ট এবং সেলগুলোর মধ্যে সংযোগ আকারে কে কাজ করে? দেহ গহ্বর কাজ করে। তাহলে এটাকে আমরা বলি মুক্ত বা ওপেন সার্কুলেশন। আর যদি এমন একটা দুষ্ট সার্কুলেশন দেখতে পাই, যেখানে কিছু অংশ রক্তনালীর মাধ্যমে, কিছু অংশ দেহ গহ্বরের মাধ্যমে, কিছু অংশ রক্তনালীর মাধ্যমে, কিছু অংশ দেহ গহ্বরের মাধ্যমে সংবাহিত হয়, তখন সেটাকে আমরা বলি অর্ধ মুক্ত সংবহন। তখন সেটাকে আমরা কি বলি? অর্ধ মুক্ত সংবহন। কি বলি আমরা? অর্ধ মুক্ত সংবহন বলি। কি বলি আমরা? অর্ধ মুক্ত সংবহন বলি। বুঝছো কিনা এটা দেখো। আচ্ছা ঐতি, আমি তো খুব সহজ কথা বললাম, আগের ক্লাসগুলোর সাথে আজকের ক্লাসের কোনো সংযোগ নেই। এখানে হৃৎপিণ্ড আছে, রক্তনালী আছে আর কোষ আছে। আচ্ছা তাও ঐতি এক কাজ করো, ঐতি হচ্ছে তুমি তো আজকে যুক্ত হলে, দেখো আমাদের একদম পিন পোস্টে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস সাজানো আছে। তোমার কাছে যদি ক্লাসটা কঠিন মনে হয়, তাহলে তুমি 1 নাম্বার ক্লাসগুলো প্রথমে করো, 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার, 3 নাম্বার ক্লাসগুলো করে আসো। সেই জায়গায় যদি কোনো প্রবলেম পাও, তুমি আমাদের মেসেঞ্জার গ্রুপে আস্ক করতে পারো, আমরা তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এতটুকু যে বুঝতে পারছো, বুঝছো কিনা বলো? কালকেই কি আজকে ক্লাসের উপর এক্সাম হবে? হ্যাঁ, কালকে দেখা যাবে আমাদের, আজকে না কালকে আমাদের এক্সাম থাকবে হচ্ছে তোমার, কালকে যে আমাদের এক্সাম থাকবে, কালকে এক্সাম থাকবে হচ্ছে যে আমাদের এই সবগুলা পর্ব, যে 9টা পর্ব আছে না, 9টা পর্ব নিয়ে, মানে আগের 2টা ক্লাস সহ। আচ্ছা, তাইলে একটা সংবহনকে আমরা বদ্ধ, একটাকে আমরা অর্ধমুক্ত, একটাকে আমরা মুক্ত সংবহন বলি। তো মজার ব্যাপার হচ্ছে এই বদ্ধ সংবহনটা আমরা দেখতে পাবো হচ্ছে 2টা জায়গায়। বদ্ধ সংবহন দেখতে পাবো আমরা অ্যানিলিডা পর্বে অ্যান্ড করডাটা পর্বে। অ্যানিলিডা এবং করডাটা, এই 2টা যে পর্ব আছে, এই 2টা পর্বের মধ্যে আমরা হচ্ছে শুধুমাত্র আমরা এই বদ্ধ সংবহন দেখতে পাবো। তো বদ্ধ সংবহন আমরা কোথায় দেখতে পাবো? অ্যানিলিডা আর করডাটার মধ্যে দেখতে পাবো। অ্যানিলিডা এবং করডাটার মধ্যে আমরা বদ্ধ সংবহন দেখতে পাবো। অর্ধমুক্ত যে সংবহন, এটা আমরা দেখতে পাবো মলাস্কাতে দেখতে পাবো। কোথায় দেখা যায়? দেখা যায় আমাদের মলাস্কাতে আমরা অর্ধমুক্ত সংবহন দেখতে পাই। আর মুক্ত বা ওপেন সার্কুলেশন যেটা, এটা আমরা দেখতে পাই আর্থ্রোপোডার মধ্যে। আমরা কোথায় দেখতে পাই? আর্থ্রোপোডা। কোথায় দেখতে পাই আমরা? আর্থ্রোপোডার মধ্যে দেখতে পাই। কোথায় দেখতে পাই আমরা?
আর্থ্রোপোডার মধ্যে দেখতে পাই। বাট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তোমরা এই যে চ্যাপ্টারটা পড়ছো, চ্যাপ্টার ওয়ান পড়তে গিয়ে তোমরা পাবে যে এখানে আমরা বদ্ধ, মুক্ত, অর্ধমুক্ত, সংবহনকে এই তিনটা টাইপে ভাগ করেছি। আমাদের যে সার্কুলেশন সিস্টেম রয়েছে, সেই সার্কুলেশন সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি এই চ্যাপ্টার বেসিসে, বদ্ধ, অর্ধমুক্ত, মুক্ত, এই তিন টাইপের। বাট আমরা যখন চ্যাপ্টার 2 পড়বো, চ্যাপ্টার 2 যখন আমরা ঘাসফড়িংয়ে যাব, ঘাসফড়িংয়ে দেখবো সেখানে সংবহনতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ঘাসফড়িংয়ে সংবহনতন্ত্রকে কয় ভাগে ভাগ করছে? ঘাসফড়িংয়ে সংবহনতন্ত্রকে দুই ভাগে ভাগ করছে। ঘাসফড়িংয়ের সংবহনতন্ত্রকে দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের সংবহনতন্ত্র বলছে দুই প্রকার, একটাকে বলছে মুক্ত, আরেকটাকে বলছে বদ্ধ। কারণ কি, দেখো ঘাসফড়িংয়ে মানে আমরা একটু সামনে গেলে দেখবো, এটা তখন বলবো যে ভাইয়া এখানে একটা পড়লাম, ওইখানে আরেকটা পড়লাম। সংবহনতন্ত্রকে আরও দুই ভাগে ভাগ করছে, একটাকে ভাগে বলছে মুক্ত, আরেকটাকে বলছে বদ্ধ। বদ্ধ মানে যেখানে শুধু রক্তনালী লাগবে, দেহ গহ্বর আসার কোনো প্রশ্নই আসে না, সেটা বদ্ধ। আর দেহ গহ্বরে হেল্প লাগলেই হয়েছে, দেহ গহ্বর লাগলেই তাকে আমি মুক্ত বলবো। যেখানে দেহ গহ্বর লাগছে, এখানে দেহ গহ্বর লাগছে, আর কিছু আমার দেখার দরকার নেই, মুক্ত। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমাদের আলাদা করে বলে দিছে যে আমাদের মলাস্কাটা অর্ধমুক্ত, যে মলাস্কার কিছু অংশ, মলাস্কার যে রক্ত পরিবহনের যে সাইকেলটা আছে, ফুল সাইকেলের মধ্যে কিছু অংশ দেহ গহ্বরের মাধ্যমে প্রবাহিত হবে, কিছু অংশ রক্তনালীর মাধ্যমে প্রবাহিত হবে, এই জন্য একে অর্ধমুক্ত বলছে। বাট আমাদের ওই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে ঘাসফড়িং চ্যাপ্টারের মধ্যে মলাস্কা পর্বটাকে কিন্তু মুক্তের মধ্যে ফেলা হয়েছে, অর্ধমুক্ত কিন্তু মলাস্কাকে বলে নাই। এখন তাহলে প্রশ্ন আসে যে ভাইয়া মলাস্কা আসলে কি মুক্ত নাকি মলাস্কা অর্ধমুক্ত? কথা হচ্ছে মলাস্কা অর্ধমুক্ত, এটা সত্যি কথা যে মলাস্কা অর্ধমুক্ত, যেখানে কোথাও সিলম লাগে, কোথাও আমাদের দেহ রক্তনালী লাগে। বাট বিজ্ঞানীরা বলছে যে সিলম এমন একটা জিনিস, সিলম মানে হচ্ছে আমাদের দেহ গহ্বর, সিলম মানে হচ্ছে আমাদের দেহের অংশ, সে জায়গায় কিছু ছেড়ে দেওয়া মানেই সেটা মুক্ত, আর কিছু আমার দেখার দরকার নেই। তো এটা একটা ডিবেটেবল জিনিস বিজ্ঞানীদের মধ্যে, কেউ এটাকে বলছে অর্ধমুক্ত, কেউ বলছে না এটা মুক্তই, যাও এটা অর্ধমর্ধ লাগানোর দরকার নেই, হাফ টাফ লাগানোর দরকার নেই, এটা মুক্তই। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে যেহেতু আলাদা করে বলা আছে যে কে বদ্ধ, কে অর্ধমুক্ত, কে মুক্ত, সো আমরা এভাবেই জানবো যে এটা তিনটা লিখছি না, বদ্ধ কে, অর্ধমুক্ত কে, তারপর মুক্ত কে, তিনটা লিখছি না, এই তিনটাই মাথায় রাখবা। এখানে আমরা যখন ওই চ্যাপ্টার পড়তে যাব তখন আমরা মলাস্কাটাকেও মনে রাখবো যে মলাস্কাটা মুক্ত। এখন প্রশ্ন আসছে পরীক্ষায় আসলে আমরা কি দিব? পরীক্ষায় আসলো যে মলাস্কা কোন ধরনের সংবহন দেখা যায়, অপশন বদ্ধ, মুক্ত, অর্ধমুক্ত, অপশনে উত্তরে অবশ্যই অর্ধমুক্ত দিবা। পরীক্ষায় আসলো যে মলাস্কায় কোন ধরনের সংবহন দেখা যায়, পরীক্ষায় আসলো কি মলাস্কায় কোন ধরনের সংবহন দেখা যায়, মলাস্কায় কোন ধরনের সংবহন দেখা যায় বইলা তোমাকে বললো মুক্ত, অর্ধমুক্ত আর হচ্ছে আমাদের বদ্ধ। তাহলে অর্ধমুক্ত যদি পাও কোথাও, অর্ধমুক্ত দিবা। যদি কোথাও পাও যে না অর্ধমুক্ত দেওয়া আছে, মলাস্কার সংবহনের কোথাও দেখো, যদি দেখো যে অর্ধমুক্ত বলা আছে যে মলাস্কার সংবহন আমাদের কেমন দেখা যায়, অপশনে অর্ধমুক্ত আছে, অর্ধমুক্ত থাকলে অ্যান্সার অবশ্যই অর্ধমুক্ত দিবা। আর যদি দেখো কোনো জায়গায় অর্ধমুক্ত দেওয়া নেই, শুধু বদ্ধ আর মুক্ত আছে, আর অন্যান্য নাম দেওয়া আছে যে বদ্ধ, মুক্ত, খোলা, তারপর হচ্ছে যে মানে আরও অন্য নাম দেওয়া হচ্ছে যেগুলো আমাদের এখানের সাথে রিলেটেড না, তখন মুক্তটাই দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? যদি অপশনে অর্ধমুক্ত থাকে তাহলে অর্ধমুক্তই দিবা, আর যদি অর্ধমুক্ত অপশনে না পাও, শুধু মুক্ত আছে তাহলে মুক্তটা দিবা। ঠিক আছে, কারণ আমাদের দুই চ্যাপ্টারে দুইটা কথা বলা আছে, দুইটাই সঠিক, দুইটা কথাই সঠিক। ঠিক আছে, সো আমাদের জানতে হবে যে এটার যে দুইটা ইনফরমেশন আছে, এটা যে আমি জানি এই জন্যই আমরা নলেজেবল, যেন আমরা জানি যে আমাদের চ্যাপ্টার 1-এ বলা আছে যে মলাস্কা অর্ধমুক্ত সংবহন, চ্যাপ্টার 2-এ ঘাসফড়িংয়ের সংবহনের ক্লাসিফিকেশনে বলা আছে যেটা মুক্ত সংবহন দেখা যায়। ঠিক আছে, হাসান মোর্শেদ রাফি, তোমার ওই চ্যাপ্টার পড়তে কইছে কে? 2 আর 11 অধ্যায় পড়তে কইছে কে? আমি পড়ামো, আমার সাথে সাথে পড়বো, বাজেটা যে কোনো অধ্যায় নেই, সব চ্যাপ্টার ইন্টারেস্টিং। আচ্ছা ভাইয়া, এরকম ভিন্নতা দেখা যায় কেন? সবার একই হয় না কেন? একই হলে কি হতো? দেখা যায় কি আমাদের যে প্রাণীগুলো আছে এরা ধাপে ধাপে উন্নত হয়, প্রাণীগুলো ধাপে ধাপে উন্নত হয়। সো উন্নতির নানা ধাপে আমাদের দেখা যায় এদের নানা ধরনের ক্রাইটেরিয়া দেখা যায়। সো
কখনো কখনো যে প্রাণী তার দেহের যে গঠন আছে সেই গঠন অনুযায়ী তার মধ্যে রক্তনালী থাকে না, দেহ গহ্বর থাকে, সেই দেহ গহ্বরটাই সারা বডিতে ব্লাড সাপ্লাই করতে হেল্প করে। তো তখন আমরা সেটাকে বলে দিই যে না, এটা হচ্ছে যে আমাদের একটা মুক্ত ধরনের সংবহন বা অর্ধমুক্ত সংবহন। কোথাও কোথাও দেখি যে আমরা রক্তনালী রয়েছে। তো এটা আসলে প্রাণীর সাইজ, শেপ, তার ইলাস্টিসিটি, তার বেঁচে থাকার ধরন, এরকম নানা কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা সংবহন বুঝলাম। তাহলে আমরা এতটুকু জানি যে আমাদের যে মলাস্কা আছে, সেই মলাস্কার মধ্যে আমরা যে সংবহনটা দেখতে পাবো, মলাস্কার মধ্যে আমরা যে সংবহনটা দেখতে পাবো, মলাস্কার মধ্যে তাহলে আমরা কি দেখতে পাই, যে তাদের সিলমের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। তাদের সিলম বা দেহ গহ্বর যে আছে, এই যে আমাদের সিলম আছে, এই সিলমের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। রক্ত ওয়ার্ডটা যেখানে পাবা সেখানেই মনে রাখবা হিম কথাটা থাকবে। রক্ত বা ব্লাড, ব্লাড ওয়ার্ডটা যেখানে পাবা মেডিকেলের ভাষায় মনে রাখবা ওই জায়গায় তুমি হিম ওয়ার্ডটা পাবা, HEME, ঠিক আছে? কারণ রক্ত নিয়ে যে বিদ্যা, ব্লাড নিয়ে যে সায়েন্স, সেটাকে বলি আমরা হেমাটোলজি। রক্ত নিয়ে যে বিদ্যা সেটাকে আমরা কি বলি, হেমাটোলজি। হেমাটোলজি মানে কি, হেমাটোলজি মানে রক্তবিদ্যা, যেখানে আমরা রক্ত নিয়ে আলোচনা করি যে না রক্ত নিয়ে আমাদের কোন কোন ব্যাপার স্যাপার আমরা দেখবো, এগুলো আমরা রক্তবিদ্যা বা হেমাটোলজি বলি। তো রক্ত কথাটা যেখানেই পাবা সেখানেই মনে রাখবা হিম কথাটা আসবে বা হেমা কথাটা আসবে। তো এই যে আমাদের যে ওদের সিলম আছে, এটা প্রকৃত সিলম হয়, বাট এখানে আমাদের রক্ত জিনিসটা রিলেটেড রয়েছে। তো এই রক্ত থাকে বলে এটাকে আমরা বলি হিমোসিল বলি। রক্ত থাকে বলে একে আমরা কি বলি, একে আমরা বলি হিমোসিল বলি। রক্ত থাকে বলে একে আমরা কি বলি, রক্ত থাকে বলে একে আমরা বলি হিমোসিল বলি। কি বলি আমরা এই জিনিসটাকে, হিমোসিল বলি। ওকে, যে এই সিলমের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই জন্য আমরা একে কী বলি, হিমোসিল বলি। খণ্ডায়ন কথাটা যদি আমি যখন উল্লেখ করব, এরা অখণ্ডায়িত থাকে, এদের মধ্যে আমরা কোনো খণ্ডায়ন দেখতে পাই না, এরা অখণ্ডায়িত হয়। এদের যে দেহ আবরণ, দেহ আবরণ নিয়ে যদি কথা বলি, মলাস্কা পর্বের প্রাণীদের দেহের উপর একটা পাতলা আবরণ থাকে। কেমন আবরণ থাকে, একটা পাতলা আবরণ থাকে। কেমন আবরণ থাকে, একটা পাতলা আবরণ থাকে। কিসের পাতলা আবরণ, ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। কিসের পাতলা আবরণ থাকে, ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। এদের যে দেহ আবরণ, দেহ আবরণ কি থাকে, ম্যান্টল নামে একটা পাতলা আবরণ থাকে। এদের দেহ আবরণ কি থাকে, এদের দেহ আবরণে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। এই যে তাদের দেহ আবরণ কি, ম্যান্টল নামক পাতলা আবরণ, ম্যান্টল নামক পাতলা আবরণ, তাদের একটা ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। তার মানে এই যে মলাস্কা পর্বের নাম ম দ্বারা শুরু হয়েছে, তার মধ্যেও আমাদের একটা আবরণ থাকে যেটাকে আমরা বলি কি, ম্যান্টল নামক পাতলা আবরণ। মজার ব্যাপার হচ্ছে এই ম্যান্টল থেকে আমাদের কিছু পদার্থ খরিত হয়, ম্যান্টল থেকে আমাদের কিছু চুনময় পদার্থ ক্ষরণ হয়। কেমন পদার্থ হয়, চুনময় পদার্থ খরিত হয়। ম্যান্টল থেকে আমাদের কি খরিত হয়, চুনময় পদার্থ খরিত হয় ম্যান্টল থেকে। ম্যান্টল থেকে আমাদের কি খরিত হয়, ম্যান্টল থেকে আমাদের খরিত হয় চুনময় পদার্থ। এই ম্যান্টল থেকে চুনময় পদার্থ যে খরিত হয় সেটা আমাদের কি তৈরি করে, সেটা আমাদের খোলক তৈরি করে। ম্যান্টল থেকে যে চুনময় পদার্থ খরিত হয় সেটা আমাদের খোলক তৈরি করে। খোলক, যে খোলক বা শেল, যে খোলক বা শেলের মধ্যে আমাদের হচ্ছে এই মলাস্কা পর্বের প্রাণীগুলা থাকে। তাহলে ম্যান্টল থেকে যে একটা চুনময় পদার্থ খরিত হয় সেটা খোলক বা শেল তৈরি করে। একই সাথে ইন দ্য মিন টাইম আমাদের এই যে ম্যান্টল আছে, ইন দ্য মিন টাইম আমাদের এই যে ম্যান্টল রয়েছে, এই ম্যান্টলটা আমাদের শ্বাস প্রশ্বাসেও হেল্প করে। আমাদের ম্যান্টলটা একই সাথে কিসে হেল্প করে, শ্বাসক্রিয়াতে। এই পাতলা আবরণ দ্বারা যদি বিপদে পড়ে যায় সে শ্বাসক্রিয়াও চালাতে পারে। তো ম্যান্টল নামে যে পাতলা আবরণ থাকে সেটা আমাদের কিসে হেল্প করে, ওদের শ্বাসক্রিয়াতেও হেল্প করে। যে তুমি শ্বাস প্রশ্বাস নিতে চাইলেও এ হেল্প করে, শ্বাসক্রিয়াতে সাহায্য করে। ওকে, আর এই সংবহনটা আমাদের স্পেসিফিকভাবে মনে রাখতে হবে। এটার যে সংবহন আছে, এটার সংবহনটা তাহলে আমাদের কেমন ধরনের সংবহন, এই সংবহনটা হচ্ছে আমাদের অর্ধমুক্ত সংবহন। কেমন সংবহন, অর্ধমুক্ত সংবহন। এই যে সংবহন আছে, এই সংবহনটা হচ্ছে আমাদের অর্ধমুক্ত সংবহন। এদের যে সংবহন আছে, এদের সংবহনটা আমাদের কি, এদের সংবহন হচ্ছে আমাদের অর্ধমুক্ত সংবহন। এদের সংবহন আমাদের কি, এদের সংবহনটা হচ্ছে আমাদের অর্ধমুক্ত সংবহন। কেমন সংবহন, অর্ধমুক্ত সংবহন। এদের সংবহন কি, এদের সংবহনটা হচ্ছে অর্ধমুক্ত সংবহন। ওকে, অর্ধমুক্ত কি আমরা অলরেডি জানি, আমরা ডিটেলসে আলোচনা করেছি। এখন এদের কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব স্পেসিফিক্যালি। একটা হচ্ছে তার
যন্ত্র বা হৃৎপিণ্ড কোথায় থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, বা তার রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। মেইনলি তার কী নিয়ে আলোচনা করব? তার রক্ত সংবহন তন্ত্র, যেহেতু সে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী, তার রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। তার শ্বসন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব, যে তার শ্বসন তন্ত্রের মধ্যে আমাদের কি কি রয়েছে, সেই শ্বসন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব এবং নেক্সট আলোচনা করব আমরা তার শ্বসন তন্ত্র নিয়ে। ওকে, রক্ত সংবহন তন্ত্র নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথমে আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে তার হৃৎপিণ্ড। তার যে হৃৎপিণ্ড রয়েছে, এই যে হৃৎপিণ্ড তাদের রয়েছে, এই হৃৎপিণ্ডটা দেহের অঙ্কীয় দেশে থাকে। এই যে তাদের হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডটা দেহের অঙ্কীয় দেশে থাকে। অঙ্কীয় দেশ মানে কি? এই যে তাদের যে হৃৎপিণ্ডটা আছে সেটা দেহের পেছনের দিকে থাকে। আমরা মানুষ, আমাদের হৃৎপিণ্ড তো সামনের দিকে থাকে, এই জায়গায় থাকে না আমাদের হৃৎপিণ্ড, বাট ওদের হৃৎপিণ্ডটা পেছনে, পিঠের দিকে থাকে। দ্যাট মিনস আমরা বলি যে ওদের হৃৎপিণ্ড কোন দিকে আছে? ওদের হৃৎপিণ্ড আমাদের পৃষ্ঠীয় দিকে আছে। ওদের যে হৃৎপিণ্ড সেটা আমাদের কোন দিকে রয়েছে? হৃৎপিণ্ডটা আমাদের পৃষ্ঠীয় দিকে রয়েছে। এদের যে হৃৎপিণ্ড সেটা কোন দিকে রয়েছে? পৃষ্ঠীয় বা পিঠের দিকে রয়েছে। এদের যে হৃৎপিণ্ড রয়েছে সেটা কোন দিকে রয়েছে? পৃষ্ঠীয় বা পিঠের দিকে রয়েছে। এবং তাদের যে রক্তকণিকা, আমরা তো জানি তার অর্ধমুক্ত সংবহন, এটা আমরা জানি। তার যে রক্তকণিকা রয়েছে, রক্তকণিকা। আচ্ছা, অর্ধমুক্ত সংবহন বলতে আমাকে কি বোঝাচ্ছে? কয়টা জিনিস নিয়ে এই সংবহন গঠিত? অর্ধমুক্ত সংবহন বলতে আমাদের বোঝাচ্ছে তিনটা ব্যাপার নিয়ে আমাদের এই অর্ধমুক্ত সংবহন গঠিত। অর্ধমুক্ত সংবহন আমাদের কি কি নিয়ে গঠিত? অর্ধমুক্ত সংবহন আমাদের তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে এই সংবহনে আমাদের হৃৎপিণ্ড থাকে, এক নম্বর হচ্ছে এই সংবহনে আমাদের হৃৎপিণ্ড থাকে, দুই নম্বর হচ্ছে এই যে আমাদের সংবহন আছে, এই সংবহনে আমাদের রক্তনালী থাকবে, তিন নম্বর হচ্ছে এই সংবহনে আমাদের সিলম থাকবে। সো হৃৎপিণ্ডও আছে, রক্তনালীও আছে, সিলমও আছে। এই জন্য আমরা কিন্তু একে বলি অর্ধমুক্ত সংবহন বলি। কি বলি আমরা? অর্ধমুক্ত সংবহন বলি। আর এই যে হৃৎপিণ্ড সেটা পিঠের দিকে থাকে। রক্তকণিকা যদি বলি, এদের রক্তর বর্ণটা লাল হয় না, এদের রক্তের বর্ণ হয় নীল। এবং এদের রক্তকণিকাগুলা ক্ষণপথ ক্ষরণ করে চলাফেরা করে, ছোট ছোট পায়ে ক্ষণপথ ক্ষরণ করে চলাফেরা করে। তো এই যে রক্তকণিকা, তাদের মধ্যে আমাদের দুই টাইপের রক্তকণিকা থাকে। একটাকে বলি আমরা হিমোসায়ানিন, একটাকে আমরা কি বলি? হিমোসায়ানিন। এই যে আমাদের হিমোসায়ানিন রয়েছে, এই হিমোসায়ানিনের বর্ণ হচ্ছে আমাদের নীল। হিমোসায়ানিনের বর্ণ কি? হিমোসায়ানিনের বর্ণ হচ্ছে আমাদের নীল। আর আরেকটা যেটি রয়েছে আমাদের, তার নাম কি? তাহলে রক্তকণিকা যে রয়েছে এর মধ্যে একটা আছে যাকে আমরা বলি হিমোসায়ানিন, একটা আছে যাকে আমরা কি বলি? হিমোসায়ানিন। আরেকটাকে বলি আমরা অ্যামিবোসাইট। অ্যামিবোসাইট মানে এই যে রক্তকণিকা রয়েছে এটা আমাদের ক্ষণপথ ক্ষরণ করে চলাফেরা করে। সো অ্যামিবা কাদের বলি আমরা? অ্যামিবা বলি সেই সকল প্রাণী যারা ক্ষণপথ মানে সিউরোপোড তৈরি করে যারা চলাফেরা করে তাদেরকে আমরা অ্যামিবা বলি। এটা তো তোমাদের 9-10-এ থাকার কথা যে অ্যামিবা এরা ক্ষণপথ ক্ষরণ করে চলাফেরা করে, 9-10 বা 8-এ থাকার কথা। সো অ্যামিবোসাইট তার মানে ক্ষণপথ ক্ষরণকারী কোষ। তারা কি ক্ষরণ করে? আমাদের ক্ষণপথ ক্ষরণ করে। সো তাদেরকে বলি আমরা ক্ষণপথ ক্ষরণকারী কোষ বলি, ক্ষণপথ ক্ষরণকারী কোষ বা অ্যামিবোসাইট বলি। আর শ্বসনতন্ত্র নিয়ে যদি আমরা আলোচনা করি যে এদের শ্বসনতন্ত্রের মধ্যে কি কি রয়েছে, এই যে আমরা যদি শ্বসনতন্ত্র নিয়ে কথা বলি, তাদের শ্বসনতন্ত্র মধ্যে কি কি আছে? তারা শ্বসনতন্ত্র বা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, তারা শ্বাস নেওয়ার জন্য হচ্ছে যে শ্বাস গ্রহণ করে কি কি দ্বারা? তারা শ্বাস নেয় তিনটা জিনিস দিয়ে। শ্বাস নেয় তারা ফুলকা দিয়ে। কি দিয়ে শ্বাস নেয়? ফুলকা দিয়ে শ্বাস নেয়। শ্বাস নেয় তারা হচ্ছে ফুসফুস দিয়ে শ্বাস নেয়, ফুলকা দিয়ে শ্বাস নেয়, ফুসফুস দিয়ে শ্বাস নেয়, এমনকি ম্যান্টল, এই যে পাতলা যে আবরণ পড়েছে ম্যান্টল দিয়েও শ্বাস নেয়। এদের ফুলকাকে বলা হয় টেনিডিয়া। ফুলকাকে কি বলি আমরা? ফুলকাকে বলি আমরা টেনিডিয়া। তাদের যে ফুলকা আছে সেই ফুলকাকে আমরা কি বলি? টেনিডিয়া বলি। সো এই হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা আমাদের চলাফেরাও করতে পারে। এরা কি করতে পারে? চলাফেরাও করতে পারে। দ্যাট মিনস এর পা রয়েছে। এদের কি রয়েছে? পা রয়েছে। পাটা কেমন? এদের পাটা হচ্ছে এদের দেহের মতো। এদের দেহ যেমন মাংসল এবং নরম হয়, এদের পাটাও হচ্ছে মাংসল হয়। এদের পাটা কেমন হয়? এদের পাটাও হয় আমাদের মাংসল পিণ্ডের মতো পা থাকে। এদের পাটা কেমন হয়? মাংসল পিণ্ডের মতো পা থাকে এবং এই পাটা সামনের দিকে থাকে। তার মানে সামনে পা, পেছনে হৃৎপিণ্ড, সামনে পা, পেছনে হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে থাকে।
এছাড়া এদের একটা জিহ্বা থাকে, যেই জিহ্বা দেখায় সে মানুষকে ভ্যাঙ্গায়, যে জিহ্বা দেখায় তারা মানুষকে কি করে, ভ্যাঙ্গায় দেয়। ছোটবেলায় আমরা ভ্যাঙ্গাইতাম না, এদের একটা জিহ্বা থাকে। এই যে তাদের যে জিহ্বাটা অনেক কঠিন, শক্ত জিহ্বা হয়। এটা হচ্ছে কাইটিন নির্মিত। যখনই মনে রাখবা কোথাও কঠিন কোনো কিছু তৈরি হবে, কঠিন কিছু থাকবে, সেটা এখানে আমাদের কাইটিন থাকবে। কঠিন কোনো ওয়ার্ড থাকলে সেখানে কি থাকবে, কাইটিন থাকবে। সো কঠিন মানেই কাইটিন। সো এদের জিহ্বাটা হচ্ছে কাইটিন নির্মিত। কি নির্মিত? এদের জিহ্বাটা হচ্ছে কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা। কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা। কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা রেডুলা। এতে যে জিহ্বা থাকে, এই জিহ্বাটা হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা। এদের মধ্যে একটা জিহ্বা থাকে যেটা দ্বারা তারা ভ্যাঙায়, ঠিক আছে, এমনি ভ্যাঙায়। তো হচ্ছে একে আমরা কি বলি, এটাকে বলি আমরা কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা। র্যাডুলার মধ্যে একটা প্রজাতি আছে যাদের মধ্যে আমরা দেখতে পাই যে না, তাদের মধ্যে হচ্ছে যে আমাদের এই রেতি জিহ্বাটা নাই, সেটার নাম হচ্ছে বিভালভিয়া। আজকে ক্লাস শেষে তোমরা তোমাদের গ্রুপে বিভালভিয়ার ছবি দিবা খুঁজে, যে কেউ একজন, ঠিক আছে। তো কাইটিন নির্মিত জিহ্বা থাকে রেতি জিহ্বা বা রেডুলা, সেটাকে আমরা বলি বিভালভিয়া ব্যতীত। বিভালভিয়া নামে একটা ক্লাস রয়েছে, বিভালভিয়া শ্রেণী রয়েছে, তাদের ক্ষেত্রে এরকম জিহ্বা আমরা দেখতে পাই না। এই শ্রেণী ব্যতীত আমাদের হচ্ছে সবার মধ্যে জিহ্বা থাকে। তার মানে আমরা যদি বলি মলাস্কার যে 11টা বৈশিষ্ট্য, এটা আমাদের জন্য 10 স্টার, মাথায় রাখতেই হবে মলাস্কার বৈশিষ্ট্যগুলো। তো মলাস্কার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা প্রথম দিকের বৈশিষ্ট্যগুলো আমরা জানি, যে সংগঠন মাত্রা অঙ্গতন্ত্র, ভ্রূণস্তর ত্রিভ্রূণস্তরীয়, প্রতিসাম্যটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, সিলম দেখতে পাই এদের মধ্যে প্রকৃত সিলম, খণ্ডায়ন দেখতে পাই অখণ্ডায়িত, দেহ আবরণের নাম ম্যান্টল। এই কথাবার্তাগুলো আমরা জানি যে মলাস্কার মধ্যে এই কথাবার্তাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসম যে আমরা বলি, এই দ্বিপার্শ্বীয় প্রতিসম কিন্তু সবাই না, একটা শ্রেণী আছে যারা অপ্রতিসম, তাদেরকে আমরা কি বলি, এই গ্যাস্ট্রোপোডা যে শ্রেণীটা আছে তারা আমাদের অপ্রতিসম হয়। এদের রক্ত সংবহনতন্ত্রকে বলি আমরা অর্ধমুক্ত, কারণ এখানে আমাদের রক্তনালীও দেখা যায় আবার সিলমও দেখা যায়। রক্তনালী এবং সিলম দুইটাই দেখা যায় বলে তাকে আমরা বলি অর্ধমুক্ত সংবহন বলি। রক্ত সংবহনতন্ত্রের মধ্যে এদের হৃৎপিণ্ডটা থাকে পিঠের দিকে, আর রক্তকণিকা নীল ক্ষণপথ ক্ষরণকারী রক্তকণিকা হয়। নীল যে কোষগুলা তাদের বলি হিমোসায়ানিন, ক্ষণপথ ক্ষরণ করে যারা, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা অ্যামিবোসাইট বলি। শ্বসনতন্ত্র, শ্বাস নেওয়ার জন্য তারা 3টে জিনিস ব্যবহার করে, ফুলকা ফুসফুস। ফুসফুস কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে দেখতে পাই, করডাটা পর্বের প্রাণী ছাড়া, মানে করডাটা পর্বের অনেক প্রাণী তো আমাদের ফুসফুস নেই, আমাদের ফুসফুস আছে হচ্ছে উভচরের ফুসফুস আছে, কিন্তু এই নিম্ন শ্রেণীর প্রাণীর মধ্যে মলাস্কার মধ্যে কিন্তু আমাদের ফুসফুস রয়েছে। পা হচ্ছে মাংসল অঙ্কীয় দেশে থাকে। কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা বলতে আসলে আমাদের কি বোঝায়, যে রেতি জিহ্বা বা এই যে র্যাডুলা যে টার্মটা ব্যবহার করা হচ্ছে, সেটা বলতে আসলে আমাদের কি বোঝায়। এটা একটা জিহ্বার ধরন, মানে হচ্ছে যে এটা একটা মলাস্কার একটা জিহ্বার ধরন থাকে, এরকম মুখের নিচ দিয়ে এরকম একটা জিহ্বার ধরন থাকে যেটা কঠিন। এটা ছবি দিব না আমি ক্লাস শেষে, র্যাডুলা বা রেতি জিহ্বার ছবি দিয়ে দিব না, জিহ্বার টাইপ। মানে ওই যে তোমরা শিরিষ কাগজ দেখছো, শিরিষ কাগজ দেখছো না, বাসা বাড়িতে ঘষে যে ঘষা দেয়াল উঠায়, ওই শিরিষ কাগজের মতো শক্ত টাইপের একটা জিহ্বা হয়, যেটা দিয়ে ওরা এক চাটা দিয়া সব ছিঁড়া ফেলে। আচ্ছা, তারপর আসো তাহলে আমাদের মলাস্কার গেল, আশা করি এতটুকু তোমরা মোটামুটি বুঝতে পারছো। তারপর মলাস্কার পর কি, পারিনি প্ল্যানে, মালা এনে অর্থ একাই করো। এনে মানে কি, এনে মানে অ্যানিলিডা, তার মানে আমাদের পরবর্তী যে পর্ব, সেই পর্বের নাম হচ্ছে, পরবর্তী ফাইলামের নাম হচ্ছে অ্যানিলিডা। পরবর্তী ফাইলামের নাম কি, পরবর্তী ফাইলামের নাম হচ্ছে আমাদের অ্যানিলিডা। পরবর্তী যে ফাইলামটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের অ্যানিলিডা। সো অ্যানিলিডার মধ্যে আমরা কি কি দেখতে পাই, অ্যানিলিডার মধ্যে এই অংশগুলো নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, চলো কার কি রয়েছে।
আচ্ছা, আমি অপশনগুলো রাখি, দেখি যে কিছু পাওয়া যায় কিনা অ্যানিলিডা থেকে। আচ্ছা, ভেরি গুড। মলাস্কার এক্সাম্পল, ফুলকা ফুসফুস দুইটা একসাথেই থাকে। মলাস্কার এক্সাম্পল দেওয়া হয়নি, তাই না? থ্যাংক ইউ। মলাস্কার এক্সাম্পল যদি আমরা বলি তাহলে মনে রাখবো প্রথমে পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা, পিলা গ্লোবোসা মানে হচ্ছে আপেল শামুক। পিলা গ্লোবোসা মানে কি? পিলা গ্লোবোসা মানে হচ্ছে আপেল শামুক। আপেল শামুককে আমরা কি বলি? আপেল শামুককে আমরা বলি পিলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুক। আরেকটা হচ্ছে অক্টোপাস, অক্টোপাস ভালগারিস। অক্টোপাস ভালগারিস কি আমাদের? অক্টোপাস ভালগারিস, অক্টোপাস ভালগারিস। এই যে অক্টোপাস ভালগারিস রয়েছে, এই অক্টোপাস ভালগারিস মানে হচ্ছে এটা আমাদের অক্টোপাস। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অক্টোপাস। অক্টোপাস, এই দুইটার নাম মনে রাখতে হবে, ঠিক আছে? লিখে দিছি। এটা মলাস্কার ক্ষেত্রে। অ্যানিলিডার ক্ষেত্রে কথা বলতে গেলে অ্যানিলিডা এটাও আমাদের এক প্রকার কৃমি টাইপের গঠন, যে এটাও আমাদের দেখা যায় যে এরা আমাদের হচ্ছে এক প্রকার কৃমি। অ্যানিলিডাও কি আমাদের? অ্যানিলিডাও আমাদের এক প্রকার কৃমি জাতীয় প্রাণী অ্যানিলিডার মধ্যে আমাদের রয়েছে। অ্যানিলিডার মধ্যে আমরা দেখতে পাই যেটা আমাদের, যদিও একে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কৃমি বলি না, বাট দেখা যায় এই অ্যানিলিডাটাও আমাদের ওয়ান কাইন্ড অফ কৃমি, যে এক প্রকার কৃমি, যে অ্যানিলিডার মধ্যে আমরা দেখতে পাই যেদের মধ্যে কিছু পরজীবী রয়েছে। যে অ্যানিলিডার মধ্যে আমরা কিছু পরজীবী দেখতে পাই যারা হচ্ছে যে আমাদের কৃমির মতো আচরণ করে, দেখা যায়। ওকে, তো এই যে আমাদের অ্যানিলিডা রয়েছে, অ্যানিলিডার মধ্যে যদি আমরা কথা বলতে চাই, অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলো খুব ইন্টারেস্টিং বৈশিষ্ট্য অ্যানিলিডার মধ্যে আমরা দেখতে পাই। তো এটা মুছে দিলাম। অ্যানিলিডার সংগঠন মাত্রা যদি বলতে হয় তাহলে অবশ্যই তুমি বলবা যে ভাই এটা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার। এটা তুমি চোখ বন্ধ করে বলতেছো যে ভাই এরা কোন ধরনের সংগঠন মাত্রার? তারা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার তারা হয়। ভ্রূণস্তর নিয়ে যদি কথা বলি যে ভাই এদের ভ্রূণস্তর কি, তুমি বলবা যে এরা ত্রিভ্রূণস্তরীয়। কয়টা ভ্রূণস্তর রয়েছে? তাদের মধ্যে 3টা ভ্রূণস্তর রয়েছে। প্রতিসাম্যতা বলতে বললে তুমি বলবা যে ভাই এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং আমি যদি সিলম নিয়ে তোমাকে আজ জিজ্ঞেস করি যে এদের সিলম কেমন, তুমি অবশ্যই বলবা যে ভাই এরা প্রকৃত সিলমযুক্ত। এবং এদের খণ্ডায়নটা নিয়ে যদি কথা আসে তখন তুমি খুশি হয়ে যাবা যে এরা আমাদের প্রকৃত খণ্ডায়ন দেখা যায়। এদের মধ্যে আমরা কি দেখতে পাই? এদের মধ্যে আমরা প্রকৃত খণ্ডায়ন বা ম্যাটামরফিজম যেটা রয়েছে, সোমাইট, এটা আমরা দেখতে পাই প্রকৃত খণ্ডায়ন। দেহ আবরণের কথা যদি আমি বলতে যাই তাহলে অবশ্যই এইরা যেহেতু কৃমি জাতীয় একটা জিনিস, তার মধ্যে এদের মধ্যে কি থাকবে? কৃমি জাতীয়। মলাস্কা উভচর না, দেখা যায় কিছু কিছু মলাস্কা মাঝে মাঝে কি হয়, দেখা যায় কিছু কিছু শামুক আমাদের কিন্তু সমুদ্রের পাড়েও অবস্থান করে। মাঝে মাঝে শামুক সমুদ্রের পাড়ে অবস্থান করে না, পাড়ে অবস্থান করলে তো আমরা টোকায় টোকায় শামুকগুলো নিয়ে আসি। তো শামুক সমুদ্রের পাড়েও থাকে, মানে সে স্থলেও কিছুক্ষণ থাকে, তো তখন তার তো ফুলকা কাজ করবে না, তখন তার ফুসফুস নিয়ে কাজ করতে হবে না, এই জন্য ফুসফুসও থাকে তার মধ্যে স্থলে যখন থাকে সেই পার্টিকুলার টাইমের জন্য। তো এই দেহ আবরণ বললে এটা কৃমি জাতীয়। যারা আমরা কৃমি জাতীয় 3টা পড়ছি। 1 নাম্বার পড়ছি যে আমরা হচ্ছে প্লাটিহেলমিনথিস, 2 নাম্বার পড়ছি আমরা নেমাটোডা, তাদের নামে ডাইরেক্ট কৃমি ছিল, ওর নামে ডাইরেক্ট কৃমি নেই, ও কৃমি জাতীয় ছোটো কীটের মতো। সো এদের যে দেহ আবরণটা পুরো কিউটিকল যুক্ত থাকবে, যুক্ত থাকবে। রক্ত সংবহন যদি বলি, সংবহন তন্ত্র যদি বলি, অ্যানিলিডা হচ্ছে মানুষের পর, অ্যানিলিডা হচ্ছে কর্ডাটা ছাড়া এমন একটা জিনিস যার রক্ত সংবহন হচ্ছে বদ্ধ প্রকৃতির। করডাটার পর এমন একজন যার রক্ত সংবহন আমাদের কোন প্রকৃতির? যার রক্ত সংবহন হচ্ছে আমাদের বদ্ধ প্রকৃতির। রক্ত সংবহন কোন প্রকৃতির? রক্ত সংবন্ধন তো বদ্ধ প্রকৃতির। রক্ত সংবন্ধন তো কোন প্রকৃতির? রক্ত সংবন্ধন তো বদ্ধ প্রকৃতির। নর্মালি আমাদের যে অ্যানিলিডা পর্বের প্রাণী আছে, শুধুমাত্র অ্যানিলিডা পর্ব এবং করডাটা, এদের রক্ত সংবন্ধনটাই আমাদের বদ্ধ প্রকৃতির। দ্যাট মিনস এখানে আমাদের 2টা জিনিস আছে শুধু, একটার নাম হচ্ছে রক্তনালী, আরেকটার নাম হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এই রক্তনালী এবং হৃৎপিণ্ড ছাড়া এই জায়গায় কোনো পার্টিকুলার থিং আর থাকে না।
রক্ত সংবহনতন্ত্র যদি বলতে যাই তাহলে তাদের হৃৎপিণ্ড নিয়ে আমাদের বইয়েরগুলোর মধ্যে কোনো স্পেসিফিক ইনফরমেশন দেওয়া নাই যে না এদের হৃৎপিণ্ড কেমন হয় কি হয়। আমরা এদের হৃৎপিণ্ড নিয়ে খুব বেশি জানাশোনা করার ইচ্ছা আমাদেরও নেই। সো আমরা জাস্ট এখানে একটা কথাই বলি যে রক্তনালী আর হৃৎপিণ্ডের গঠন নিয়ে সেভাবে কিছু বলেনি, যা আছে হৃৎপিণ্ড ধরে নিলাম। রক্ত সংবহনতন্ত্র নিয়ে যদি আমরা কথা বলি, রক্ত সংবহনতন্ত্রের মধ্যে রক্তের আমাদের কিছু রঞ্জক পদার্থ থাকে। রঞ্জক মানে হচ্ছে রং ধারণ করে এরকম পদার্থ এই রক্তের মধ্যে থাকে। কি কি রঞ্জক পদার্থ থাকে সেটার নাম আমরা একটু জেনে নিই। এই রক্তের যে রঞ্জক পদার্থ থাকে সেখানে আমাদের রক্তে না মানে রক্তরসে, মানে মেনলি রক্তের বোধ থাকে না, রক্তের মধ্যে যে রক্তরস রয়েছে সেখানে আমাদের কিছু রঞ্জক পদার্থ থাকে। যেমন একটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। বলতো হিমোগ্লোবিনের বর্ণ কি? হিমোগ্লোবিনের বর্ণ কি বলো? হিমোগ্লোবিন, ইরিথ্রিন, হিমোগ্লোবিন, ইরিথ্রিন আর হচ্ছে আমাদের ক্লোরোকুয়েরিন। হিমোগ্লোবিন, ইরিথ্রিন আর ক্লোরোকুয়েরিন। হিমোগ্লোবিন, ইরিথ্রিন এবং ক্লোরোকুয়েরিন। হিমোগ্লোবিন, ইরিথ্রিন আর ক্লোরোকুয়েরিন। হিমোগ্লোবিন, ইরিথ্রিন আর ক্লোরোকুয়েরিন, এই 3 টাইপের রঞ্জক পদার্থ আমরা দেখতে পাই। এই 3 টাইপের রঞ্জক পদার্থ আমরা দেখতে পাই। সো হিমোগ্লোবিন যে রয়েছে, হিমোগ্লোবিনের বর্ণ আমাদের লাল হয়। ইরিথ্রিন যে আছে না, তার বর্ণ আমাদের কিছুটা লাল। ইরিথ্রিনের যে বর্ণ রয়েছে, ইরিথ্রিনের বর্ণ কিন্তু লাল, কারণ ইরিথ্রো কথাটা যখন পাবা, কোথাও ইরিথ্রো বা অ্যারিথ্রো টার্মটা পাবা, যদি অ্যারিথ্রো বা ইরিথ্রো এই টার্মটা যখন পাবা তখন মনে রাখবে সেটাও লাল হয়। বাট সেটা দেখা যায় আয়নের প্রভাবে, দেখা যায় কপার আয়নের প্রভাবে লাল হয়। এই হিমোগ্লোবিন যে লাল, এখানে আয়রন আয়ন থাকে। আর ইরিথ্রিন যে লাল হয় সেটা কপার আয়নের প্রভাবে হয়। ক্লোরোকুইরিন, তো বাকিগুলোর বর্ণ আমাদের জানা লাগবে না, আমাদের জাস্ট এটা মনে রাখলেই হবে যে আমাদের রক্ত সংবহনতন্ত্র হিসাবে, রঞ্জক পদার্থ হিসাবে এখানে আমরা কি কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই হিমোগ্লোবিন, ইরিথ্রিন আর ক্লোরোকুয়েরিন, এই 3টা জিনিস আমাদের রয়েছে। ক্লোরোকুইনিন বলা হয়, আবার কোথাও অ্যারিথ্রোকুয়েরিনও বলা হয়। ক্লোরোকুয়েরিন বলে, কোথাও অ্যারিথ্রোকুয়েরিনও আমাদের বলে। কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের নো আরবিসি। তো হিমোগ্লোবিন রয়েছে এই কারণে রক্ত লাল, আমাদের ওদের যে রক্তরস, রক্ত সংবহন রক্ত, এদের রক্তের বর্ণ লাল, এদের রক্তের বর্ণ লাল। তো লাল বলে আমরা চিন্তা করি যে এদের রক্ত যেহেতু লাল, নিশ্চয়ই এদের আরবিসি আছে। অ্যান্সার হচ্ছে না, আরবিসি কারণে কিন্তু আমাদের রক্ত লাল হয় না। মানবদেহে যে রক্ত লাল বা করডাটা পর্বের প্রাণীতে যে রক্ত লাল, তোমার কাছে কি মনে হয় এটা ডিউ টু আরবিসি? আরবিসির কারণে আমাদের রক্ত লাল? উত্তর হচ্ছে নো, নেভার। আরবিসির কারণে রক্ত লাল না, আমাদের রক্ত লাল হচ্ছে কিসের কারণে? হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। তো ওদের রক্তরসে হিমোগ্লোবিন নামক যে রঞ্জক পদার্থ আছে সেটা থাকে। সো হিমোগ্লোবিন থাকলে লাল হইতে তো কেউ বাধা দিতে পারে না। কেউ পারে যে হিমোগ্লোবিন আছে লাল হইতে আমি বাধা দিব? কেউ পারে না বাধা দিতে, ঠিক আছে। আর আছে আমাদের ইরিথ্রিন আর ক্লোরোকুয়েরিন, এই 3জন আমাদের হচ্ছে রঞ্জক পদার্থ এই জায়গায় থাকে। আর এছাড়া আমরা এদের শ্বসনতন্ত্র নিয়ে আমাদের এখানে আলোচনা করা হয়নি। সো শ্বসনতন্ত্রের জায়গায় আমরা এদের রেচনতন্ত্র নিয়ে আলোচনা করব। শ্বসনতন্ত্রের জায়গায় আমরা এদের রেচনতন্ত্র নিয়ে আলোচনা করব। এদের রেচনতন্ত্র নিয়ে যদি আলোচনা করি, এদের মধ্যে আমরা এদের যে রেচন অঙ্গ, এই রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া। এদের যে রেচন অঙ্গ, এই রেচন অঙ্গের নাম নেফ্রেডিয়া, এটা মাথায় রাখতেই হবে। এদের রেচন অঙ্গের নাম নেফ্রেডিয়া। এদের যে রেচন অঙ্গ রয়েছে, এদের রেচন অঙ্গের নাম নেফ্রেডিয়া। এদের রেচন অঙ্গের নাম নেফ্রেডিয়া। এদের যে রেচন অঙ্গ নেফ্রেডিয়া। তোমরা আমাকে একটু বলতে পারবা প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গে একটি স্পেশাল কোষ পাওয়া যায়, সেই স্পেশাল কোষের নাম কি? প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গে একটি স্পেশাল কোষ পাওয়া যায়, সেই স্পেশাল কোষের নাম কি? হিমোইরিথ্রিন। এর নর্মালি বর্ণহীন থাকে, যদি অক্সিজেন যখন যুক্ত হয় তখন তারা ভায়োলেন্ট পিঙ্ক ধারণ করে। আচ্ছা, আর ক্লোরোকুইরিন, আচ্ছা এটার বর্ণগুলো লিখে দিই। ক্লোরোকুইরিনের বর্ণ হচ্ছে আমাদের সবুজ। আর এই যে ইরিথ্রিন, এটা হচ্ছে নর্মালি বর্ণহীন। এটা নর্মালি আমাদের সাধারণত বর্ণহীন থাকে, সাধারণত বর্ণহীন থাকে। যখন আমাদের অক্সিজেন পায় তখন তারা ভায়োলেট পিঙ্ক।
সো ওই যে কপার থাকে বলেই পুরাপুরি লাল হয় না, একটু ভায়োলেট পিঙ্ক কালার, যে হচ্ছে বেগুনি গোলাপি কালার হয়, ভায়োলেট পিঙ্ক বর্ণ হয়। শিখাকোষ, ভেরি গুড। এদের রেচনাঙ্গকে আমরা কি বলি? শিখাকোষ বা ফ্লেম সেল বলি। রেচনাঙ্গ শিখাকোষ বা ফ্লেম সেল। নেফ্রেডিয়া মানে কি জানো? নেফ্রেডিয়া মানে প্যাঁচানো নালী। নেফ্রেডিয়া মানে কি? নেফ্রেডিয়া মানে প্যাঁচানো নালী। নেফ্রেডিয়া মানেই হচ্ছে প্যাঁচানো নালী। তো এদের যে আমাদের রয়েছে সেটাকে আমরা বলি নেফ্রেডিয়া বা প্যাঁচানো নালী। আর মজার ব্যাপার কি জানো? এই যে আমাদের কেঁচো আছে না, কেঁচোর প্রত্যেকটা খণ্ডে, আমরা তো জানি আমাদের যে এই অ্যানিলিডা এটা একটা সেগমেন্টাল প্রাণী। এটা আমাদের কি প্রাণী? এটা আমাদের সেগমেন্টাল প্রাণী। এর মধ্যে 5টা সেগমেন্ট বা প্রকৃত খণ্ড পাওয়া যায়। এই প্রতিটা খণ্ডের মধ্যে আমাদের এই প্যাঁচানো নেফ্রেডিয়া আছে। প্রতিটা খণ্ডে আমাদের কি রয়েছে? প্যাঁচানো নেফ্রেডিয়া রয়েছে। তাহলে এদের যে নেফ্রেডিয়া আছে, এই নেফ্রেডিয়া কিন্তু প্রত্যেকটা, এই নেফ্রেডিয়া কিন্তু আমাদের কোথায় রয়েছে? আল্লাহ। এবং এই নেফ্রেডিয়া কিন্তু প্রত্যেকটা খণ্ডে দেখা যায়, প্রতিটা খণ্ডে থাকে নেফ্রেডিয়া, এবং দেহের প্রায় প্রতিটা খণ্ডে নেফ্রেডিয়া থাকে। এই যে নেফ্রেডিয়া আছে, নেফ্রেডিয়া মনে রাখতে হবে কোথায় আছে? প্রতিটা খণ্ডে। ওদের যে দেহের প্রতিটা খণ্ড আছে, এই দেহের প্রতিটা খণ্ডে আমাদের এদের দেহের যে প্রতিটা খণ্ড আছে, প্রতিটা খণ্ডের মধ্যে আমাদের নেফ্রেডিয়া থাকে। প্রতিটা খণ্ডে আমাদের নেফ্রেডিয়া থাকে। প্রতিটা খণ্ডে আমাদের নেফ্রেডিয়া থাকে। প্রত্যেকটা খণ্ড আছে, প্রত্যেকটা খণ্ডে আমাদের নেফ্রেডিয়া রয়েছে। আর এদের যে পা রয়েছে, এদের পা বা পাকে আমরা বলতে পারি চলন অঙ্গ। পা স্পেসিফিক না বলে আমরা বলি যে এদের চলন অঙ্গ। এদের মধ্যে চলন অঙ্গ আমরা দেখতে পাই। এদের চলন অঙ্গটা আমাদের শক্ত, কাইটিনময় হয়। এদের চলন অঙ্গকে বলি আমরা কাইটিনময় সিটি বা পেশল প্যারাপিডিয়া। এদের যে চলন অঙ্গটা হয়, এদের চলন অঙ্গগুলো এরকম প্রবর্ধন থাকে। তো একে বলি আমরা কাইটিনময় সিটি, যে এরা কাইটিনময় মানে কঠিন, সিটি মানে একটা প্রবর্ধন বোঝাচ্ছে, বা পেশল প্যারাপিডিয়া। এদের চলন অঙ্গকে আমরা বলি কাইটিনময় সিটি বা পেশল প্যারাপিডিয়া। কাইটিনময় সিটি বা পেশল নট পেশল প্যারাপিডিয়া। কাইটিনময় সিটি বা পেশল প্যারাপিডিয়া আমরা দেখতে পাই। যেটা কাইটিনময় সিটি হয় বা এটাকে আমরা বলি পেশল প্যারাপিডিয়া। যে মাংসল হয় পেশল প্যারোপোডিয়া, পেডিয়া না পোডিয়া, পেশল প্যারোপোডিয়া বা কাইটিনময় সিটি বিশিষ্ট হয় এদের পায়ের যে চলনাঙ্গটা আছে। আর এদের একটা লার্ভা স্টেজ রয়েছে। এদের যে লার্ভা রয়েছে, সেই লার্ভাটা নিজে নিজে সাঁতার কাটতে পারে। লার্ভা স্টেজ কি লাস্ট দিন আমরা বলেছিলাম, এদের লার্ভাটা নিজে নিজে ধুমধুম সাঁতার কাটতে পারে। তো এই জন্য এদের লার্ভাকে আমরা বলি মুক্ত সাঁতারু। নিজে নিজে সাঁতার করতে পারে বলে একে আমরা বলি মুক্ত সাঁতারু ট্রোকোফোর লার্ভা। মুক্ত সাঁতারু ট্রোকোফোর লার্ভা। এরা মুক্ত সাঁতারু, নাম কি? ট্রোকোফোর লার্ভা। মুক্ত সাঁতারু, এই লার্ভার নাম কি? ট্রোকোফোর লার্ভা। এরা মুক্ত সাঁতারু, লার্ভার নাম কি? ট্রোকোফোর লার্ভা। এরা মুক্ত সাঁতারু, লার্ভার নাম ট্রোকোফোর লার্ভা। এই যে লাস্টের কয়টা পয়েন্ট যে ভাইয়া বললাম, ডিউরিং 7 to 10, এই 11, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এগুলো বারবার পরে একদম মাথায় গেঁথে ফেলবা, যে না এই জায়গা থেকে আসলে যেন আমি পারি, সব আমার পারতে হবে। এই জায়গা থেকে আমি পারবো, আমি যদি না পারি কেউ পারবে না, ঠিক আছে? সিটি মানে আসলে সিটি মানে হচ্ছে যে কেঁচো। এই যে সিটি টার্মটা, এই সিটি মানে হচ্ছে কেঁচো। তো দেখা যায় আমরা বলি কাইটিনময়, কেঁচোর মধ্যে কাইটিনময় পা দেখা যায়, তো এই জন্য এটাকে আমরা কাইটিনময় সিটি বলি। এই যে সিটা মানে হচ্ছে কেঁচো। সিটা মানে কি? সিটা মানে হচ্ছে কেঁচো। সিটা মানে কি? সিটা মানে আমাদের কেঁচো, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে যে আমাদের অ্যানিলিডার বৈশিষ্ট্যগুলা আমরা এখানে। এখন অ্যানিলিডার এক্সাম্পল যদি আমি বলতে চাই, ইয়াটা মানে লার্ভাটা সাঁতার কাটে। আচ্ছা, এখন এর যদি আমি বৈশিষ্ট্য বলতে যাই, মানে এক্সাম্পল তোমাকে বলতে যাই, এক্সাম্পলের মধ্যে দুইটা এক্সাম্পল তোমরা মনে রাখবা। একটা হচ্ছে ম্যাটাফিরে পোস্থুমা, এটার নাম হচ্ছে কেঁচো।
নাম কি? কেঁচো। কেঁচো যে রয়েছে তাকে বলি আমরা ম্যাটাফিরে পোস্থুমা। আর আরেকটা রয়েছে যাকে আমরা বলি জোক। জোকের কামড় খাইছো কেউ জীবনও? না না, খণ্ড মানে 5টা না, আমি ছবি আঁকছি যে সেই ছবির মধ্যে খণ্ড 5টা দিছি, তো এর মানে যে খণ্ড মানে 5টা সেটা না। জোকের কামড় খাইছো কেউ? হিরু ডে নারিয়া, হিরু, হিরু ডি নারিয়া, হিরু ডি, হিরু ডি নারিয়া, হিরু, হিরু ডি নারিয়া, হিরু ডি নারিয়া মেডিসিনালিস, 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 মেডিসিনালিস। তো হিরুডু নারিয়া, হিরুডু নারিয়া, হিরু ডি নারিয়া মেডিসিনালিস, এটার নাম হচ্ছে জোক। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের জোক। এটার নাম হচ্ছে আমাদের জোক। তাহলে হচ্ছে আমাদের এই এক্সাম্পলের মধ্যে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ম্যাটাফিরে পোস্থুমা, একটার নাম হচ্ছে ম্যাটাফিরে পোস্থুমা, এটার নাম হচ্ছে আমাদের ম্যাটাফিরে পোস্থুমা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাটাফিরে পোস্থুমা, আর এটা হিরু ডি নারিয়া মেডিসিনালিস, জোক। এই দুইটা নাম মনে রাখতে হবে। জোকের কামড় আমি খাইছি, মানে ট্যুরে গেলে আমরা যে ঘুরতে যাই, পাহাড় ঝর্ণা এগুলো দেখতে যখন যাই, তখন ওই জায়গায় পানির মধ্যে প্রচুর জোক থাকে। আমি জোকের কামড় খাইছিলাম 2টা, মনে হয় হচ্ছে হামহাম ঘুরতে গিয়ে। সিলেটে যে ঝর্ণাটা আছে হামহাম, শ্রীমঙ্গল যে ঝর্ণাটা আছে, হ্যাঁ শ্রীমঙ্গল, হামহাম, হামহাম খাইছিলাম। তিনাপ সাইতার যাইতে গিয়েও মনে হয় খাইছিলাম, মেবি। তিনাপ সাইতারে আমার এক বন্ধুরে কামড় দিছে, ওরা যে কামড় দিছে সেই জায়গায় ব্লিডিং হচ্ছেই তো হচ্ছেই। এই জোকের যে কামড় আছে না, এই জোকের কামড়ে বা জোকের এই যে ওরা যে কামড় দেয়, কামড় দেওয়ার সময় ওরা যে জায়গাটা থেকে রক্ত চষে সেই জায়গায় ওরা যখন ওরা কামড় দেয়, ওরা যখন রক্ত চষে, একই সাথে তারা ওই জায়গাটায় যে জায়গাটায় রক্ত চষে সেই জায়গাটায় তারা অ্যান্টিকোয়াগুলেন্ট ক্ষরণ করে, অ্যান্টিকোয়াগুলেন্ট ক্ষরণ করে, তারা অ্যান্টিকোয়াগুলেন্ট ক্ষরণ করে। যোগ যখন আমাদের একটা জায়গায় কামড়ায় সেই জায়গাটায় তারা অ্যান্টিকোয়াগুলেন্ট ক্ষরণ করে। অ্যান্টিকোয়াগুলেশন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, রক্ত জমাট বাধা। আর অ্যান্টি মানে বিপরীত বা না, বিপরীত বা না, তার মানে রক্ত যেন জমাট বাঁধতে না পারে সেজন্য তারা হচ্ছে যে এমন একটা কেমিক্যাল রিলিজ করে, বিপরীত বা না, যেহেতু আমাদের রক্ত জমাট যেহেতু না বাঁধে, মানে রক্ত জমাট বাঁধা যেন না হয় সেজন্য তারা কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। তো রক্ত জমাট বাঁধা যেন না হয় সেজন্য তারা কিছু কেমিক্যাল পদার্থ ক্ষরণ করে। রক্ত জমাট বাঁধা যেন না হয়, রক্ত জমাট বাঁধা যেন না হয় সেজন্য তারা কিছু কেমিক্যাল সাবস্টেন্স ক্ষরণ করে। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট। তারা অ্যান্টিকোয়াগুলেন্ট ক্ষরণ করে। সো এই জন্য জোকে কামড় দিলে রক্ত পড়া বন্ধ হইতে চায় না, রক্ত পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। আর এক টাইপের জোক আছে যেগুলোকে বলি টাইগার জোক, মানে কামড় দিছে যে টাইগার জোক ছিল, যে এমন কামড় দিছে ব্লিডিং পড়া অফ হচ্ছেই না। আর মানে কই কই যে কামড় দেয়, জোকটু উঠা যায়, উঠে গিয়ে এমন এমন জায়গায় কামড় দেয় খুব সহজে ট্রেসও করা যায় না। যোগ দিয়ে কোনো চিকিৎসা করা হয় না, এই যোগ। তাহলে জোকের কামড়ে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে যা রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে ওই জায়গা থেকে ব্লিডিং হতেই থাকে, মানে অফ হয়ে যায়, যে এমন না যে ব্লিডিং হতেই থাকে, অফ হয়ে যায়। আচ্ছা, তাইলে এবার আসো যে আমাদের অ্যানিলিডা শেষ হইল। অ্যানিলিডার পরবর্তীতে আমাদের যে পর্ব আসে, অ্যানিলিডার পরবর্তী পর্বের নাম হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা যেটা হচ্ছে আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। আর্থ্রোপোডা হচ্ছে আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। ঠিক আছে, আমাদের প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব নিয়ে যে আমরা কথা বলি, সবচেয়ে বড় পর্বের নাম আর্থ্রোপোডা। পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী পাওয়া গেছে তার মধ্যে 2/3 আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত, এবং বিজ্ঞানীরা মনে করে সামনে যত
আবিষ্কার হবে তত আর্থ্রোপোডার সংখ্যা বাড়তে থাকবে। পৃথিবীতে এখন যত প্রাণী আছে তার 2/3 আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত, এবং বিজ্ঞানীরা দাবি করে যে সামনে আমরা যদি আরও প্রাণী আবিষ্কার করি আর্থ্রোপোডা পর্বের সংখ্যা আরও বাড়বে। সো আর্থ্রোপোডা প্রাণীর সংখ্যা আমাদের বহুত। আর্থ্রোপোডা নাম কি বলি আমরা? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা যে পর্বটা রয়েছে, আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীরা রয়েছে, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা আমাদের হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি যে প্রাণী আছে সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। প্রাণী জগতের বৃহত্তম পর্ব, প্রাণী জগতের সবচেয়ে বড় যে পর্ব রয়েছে, এই প্রাণী জগতের বৃহত্তম পর্ব, সবচেয়ে বড় যে পর্ব, সেই সবচেয়ে বড় পর্ব হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। সবচেয়ে বড় পর্ব, এর চেয়ে বড় কোনো পর্ব নেই। এর সংগঠন মাত্রা যদি আমরা বলি, এর সংগঠন মাত্রা কী হবে তোমরাই বলো। এর সংগঠন মাত্রা আমাদের কী হবে? আচ্ছা, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব, এবং মনে রাখতে হবে এদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। এদের কী রয়েছে? এদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। পঞ্চ ইন্দ্রিয় মানে কি? আমরা বলি না যে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সাড়া দিয়ে উঠেছে, তুমি আমাকে এখন ঘুষি দিবা। পঞ্চ ইন্দ্রিয় মানে আমাদের পাঁচটা যে সংবেদীয় অঙ্গ, যেমন চোখ দিয়ে আমরা দেখি, তারপর কি হাত দিয়ে আমরা কোনো কিছু টাচ করি, মানে আমাদের দর্শন, আমরা এই যে শুনছো শ্রবণ, তারপর হচ্ছে যে আমাদের টেস্ট, স্বাদ নিতে পারি, আমরা স্বাদ নেওয়া, এই যে টাচ বা স্পর্শ, আর ঘ্রাণ। তো আমাদের ইন্দ্রিয় পাঁচটা কী রয়েছে? আমাদের পাঁচটা ইন্দ্রিয় বললে বা পাঁচটা সেন্স, আমাদের 5 সেন্স আছে। একটা হচ্ছে আমাদের দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ। এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়। আমরা দর্শন করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, আমরা শ্রবণ, হিয়ারিং করতে পারি, ঘ্রাণ, আমরা কোনো কিছু স্বাদ নিতে পারি, আমার ঘ্রাণ অলফেকশন ক্যাপাবিলিটি আছে, আমরা স্বাদ টেস্ট নিতে পারি, স্পর্শ আমরা টাচ, ইংরেজিতে বললে স্পর্শ মানে হচ্ছে আমাদের টাচ, স্বাদ বললে সেটা আমাদের টেস্ট, ঘ্রাণ বললে সেটাকে আমরা অলফেকশন বলি, অলফেকশন দ্বারা ঘ্রাণ বোঝায়, শ্রবণ মানে হচ্ছে আমরা অডি, হিয়ারিং, আর দর্শন মানে আমাদের ভিজুয়ালাইজ। সো এই পাঁচটা আমাদের ইন্দ্রিয় বা সেন্স হয়েছে। তো এই পাঁচটা সেন্স ওদের মধ্যেও আছে। এই যে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তারাও আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বিশিষ্ট হয়। তাদেরও আমাদের কয়টা ইন্দ্রিয় আছে? তাদেরও আমাদের 5টা ইন্দ্রিয় আমরা দেখতে পাই যে না, তাদের মধ্যেও 5টা ইন্দ্রিয় রয়েছে, এবং তার সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। তাদের যে পাগুলা আছে, পাগুলার মধ্যে আমাদের জয়েন্ট রয়েছে, তারা আমাদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। তারা কেমন উপাঙ্গ বিশিষ্ট? সন্ধিযুক্ত উপাঙ্গ। সন্ধি বলতে কি বোঝায়? সন্ধিযুক্ত উপাঙ্গ। উপাঙ্গ মানে তার পা, এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বলতে বোঝাচ্ছে সন্ধি মানে কি? সন্ধি মানে জয়েন্ট, তার মানে তার পা, তারপর হচ্ছে যে পাখনা, যে জায়গাগুলো দেখা যায় বিশেষ করে পায়ের মধ্যে আমাদের জয়েন্ট থাকবে। জয়েন্ট মানে কি? জয়েন্ট মানে সন্ধি, দুইটা জিনিসের মধ্যে সংযোগ। এবং এদের 5টা ইন্দ্রিয় রয়েছে। এদের আমরা পঞ্চ ইন্দ্রিয় দেখতে পাই। এদের চোখ, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, শ্রবণ ক্ষমতা, সব ক্ষমতাই তার মধ্যে রয়েছে। কি জোস না? জয়েন্ট। আর এছাড়া এদের আরেকটা কথা মনে রাখতে হবে, এরা বুদ্ধিমত্তার দিক দিয়ে আফটার মেরুদণ্ডী প্রাণী সবচেয়ে বুদ্ধিমান। মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান তারা। যে মেরুদণ্ডী যে প্রাণী বলি, মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান তারা। এই কত বুদ্ধিমান সেটা মাছি দেখলেই বোঝা যায় না? মশা মাছি কামড় দিয়েই দেয় দৌড়, কামড় দিয়েই দেয় দৌড়। মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান। মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান। মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান কারা?
মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান কারা? মেরুদণ্ডী প্রাণীর পর সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আমাদের এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। আমরা যদি সংগঠন মাত্রা দেখি যে এদের সংগঠন মাত্রা আমাদের কেমন, আমরা যদি দেখি যে না এদের সংগঠন মাত্রা আমাদের কেমন, এদের সংগঠন মাত্রা বলতে গেলে তুমি আমাকে চিল্লায় বলে উঠবা ভাইয়া অবশ্যই এরা আমাদের অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। কেমন সংগঠন মাত্রা? অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার এরা। এদের ভ্রূণস্তর নিয়ে যদি আমরা আলোচনা করি, এদের ভ্রূণস্তর এরা আমাদের ত্রিভ্রূণস্তরীয়। এদের প্রতিসাম্য নিয়ে যদি আমরা আলোচনা করি, এরা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম। কেমন প্রতিসম? এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের সিলম নিয়ে যদি আমরা আলোচনা করি, এরা হচ্ছে আমাদের প্রকৃত সিলমযুক্ত। এরা কেমন? আমাদের প্রকৃত সিলমযুক্ত, ইউসিলমেট। এদের মধ্যে খণ্ডায়ন নিয়ে আমরা আলোচনা করি না, মানে এদের খণ্ডায়নটা আমরা সেভাবে চাই না। এদের মধ্যে আমরা কি দেখতে পাই? এদের মধ্যে আমরা কি দেখতে পাই বলো তো? এদের খণ্ডায়ন আমরা এরা খণ্ডায়ন যেটা দেখতে পাই, এদের মধ্যে আমরা অসম খণ্ডায়ন দেখতে পাই। যদি খণ্ডায়নের কথা বলতেই হয় তাহলে এদের মধ্যে আমরা অসম খণ্ডায়ন দেখতে পাই। এবং এদের দেহ আবরণ নিয়ে যদি আমি কথা বলতে যাই, না এদের দেহ আবরণ আমাকে বলতেই হবে, তো এদের দেহ আবরণ কিন্তু কিউটিকল না, এদের দেহ আবরণ কাইটিন নির্মিত। এদের দেহ আবরণ কি নির্মিত? এদের দেহ আবরণ হচ্ছে আমাদের কাইটিন নির্মিত। এদের যে দেহ আবরণ আমরা দেখতে পাই, এদের দেহ আবরণ হচ্ছে আমাদের কাইটিন নির্মিত। এদের দেহ আবরণ কি নির্মিত? এদের দেহ আবরণ কাইটিন নির্মিত। কাইটিন মানে হচ্ছে একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। কাইটিন হচ্ছে আমাদের একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। এখন প্রশ্ন আসবে ভাইয়া পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হচ্ছে অসংখ্য গ্লুকোজ অণু বা অসংখ্য মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে হচ্ছে অসংখ্য ছোট ছোট কার্বোহাইড্রেট মিলে আমাদের এই বড় একটা কার্বোহাইড্রেট তৈরি করে, যাকে আমরা পলিস্যাকারাইড বলি। তো এদের মধ্যে ভেরি গুড, এদের মধ্যে আমরা ট্যাগমাটাইজেশন দেখি। এদের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি? এদের মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদের মধ্যে আমরা হচ্ছে দেখতে পাই কাইটিন আর কিউটিকল। কাইটিন আর কিউটিকল সেম না। কিউটিকলটা হচ্ছে একটা লিপিড নির্মিত, লিপিড চর্বি জাতীয় পদার্থের একটা আস্তরণ, আর কাইটিনটা হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। এদের মধ্যে আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখতে পারি। এই অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন আমরা এদের মধ্যে দেখতে পাই। ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়। এদের মধ্যে যে ইনসেক্টটা আছে, ইনসেক্টার মধ্যে আমরা 3টা অঞ্চল দেখতে পাই, আর ক্রাস্টেশিয়ার মধ্যে আমরা 2টা অঞ্চল দেখতে পাই। এরপর আসা যাক আমাদের 8 নম্বর যে ক্যারেক্টারিস্টিক। 8 নম্বর ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা বলেছি রক্ত সংবহন তন্ত্র। এদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা কিছু খোলাসা কথাবার্তা বলেই ফেলি। এদের যে সংবহন রয়েছে, এদের সংবহনটা কেমন বলো তো? মুক্ত, বদ্ধ না অর্ধমুক্ত? তোমরা বলবা ভাইয়া অলরেডি পড়ায় ফেলছি, বলে ফেলো মুক্ত, বদ্ধ না অর্ধমুক্ত বলো। এদের রক্ত সংবহন তো মুক্ত। তার মানে হচ্ছে তার মধ্যে কি থাকবে? তার মধ্যে আমাদের হৃৎপিণ্ড থাকবে এবং সিলম থাকবে এবং খুব সংক্ষিপ্ত ধমনী থাকবে, সংক্ষিপ্ত অল্প একটু ছোট্ট। আচ্ছা, এই সিলমের মধ্যে তাহলে আমাদের রক্ত থাকবে, তাই না? সিলমের মধ্যে তাহলে আমাদের রক্ত থাকবে। সিলমে যদি রক্ত থাকে তাহলে তাকে আমরা কি বলি? এই রিয়াদ মাইক দিব, অর্ধমুক্ত কই পাইছো? অর্ধমুক্ত মলাস্কার। অর্ধমুক্ত আমাদের মলাস্কার। রিয়াদকে যেন আমি নেক্সট এক্সামে টপ চার্টে দেখি, নাহলে খবর আছে। অর্ধমুক্ত আমরা কোথায় দেখি? অর্ধমুক্ত আমরা মলাস্কার মধ্যে দেখি। অর্ধমুক্ত আমরা কোথায় দেখি? আমরা মলাস্কাতে দেখি, এদের মধ্যে মুক্ত থাকে। আর হচ্ছে তোমাদের এই যে এক্সামটা আছে না, এই এক্সামটা তোমাদের গ্রুপে হবে, মানে ব্যাচেলর্স অফ বায়োলজিতে ওপেন প্ল্যাটফর্মে হবে। তোমরা এই যে এক্সামটা দিবা, এই এক্সামটা তোমরা সবার সাথে কম্পিট করবা, সবার সাথে কম্পিট করে দেখবা তুমি টপ চার্টে থাকতে পারো কিনা। এখন তো তোমাদের এখানে 40-50 জন এক্সাম দেয়, সেই 40-50 জনের মধ্যে তুমি টপ চার্টে আছো কিনা সেটা তুমি জাজ করতে পারো, ঠিক আছে? বাট সেই এক্সামটা দিবা 200-300 জনের মাঝখানে। এই যে এক্সামটা হবে বড় এক্সামটা আমাদের, এটা দিবা সবার সাথে, সবার সাথে দিবা। সবার সাথে দিলে আমি দেখবো যে তোমরা কারা টপ চার্টে আছো, সবার সাথে কম্পিট করে। যে বাংলাদেশের আরও স্টুডেন্ট সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবার সাথে কম্পিট করে তোমরা কোথায় আছো সেটা আমরা দেখবো।
ঠিক আছে। তো এদের যে আমাদের তাহলে সিলম আর সিলমের মধ্যে রক্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলি, আমরা হিমোসিল বলতে পারি ওই জায়গাটাকে। আচ্ছা, এদের রেচনতন্ত্র নিয়ে যদি আমি কথা বলি, এদের রেচন অঙ্গের নাম মালপেজিয়ান নালিকা। এদের রেচন অঙ্গের নাম কি, এদের রেচন অঙ্গের নাম মালপেজিয়ান নালিকা। আচ্ছা, এদের রেচন অঙ্গ মালপেজিয়ান নালিকা। বলো তো এই রেচনতন্ত্র নিয়ে কথা বলা হয়েছে আর কোন দুইটা পর্বে? আমাদের মাত্র 3টা পর্বে রেচন অঙ্গ নিয়ে কথা বলা হয়েছে। কার মধ্যে কথা বলা হয়েছে? মালপিজিয়ান নালিকা। আমরা কি বলি, এদের রেচন অঙ্গ হচ্ছে মেইনলি মালপেজিয়ান নালিকা। বিজ্ঞানী মালপেজি আবিষ্কার করেছে এই নালিকাটা, এই জন্য একে বলি আমরা মালপেজিয়ান নালিকা। একে আমরা কি বলি, একে বলি আমরা মালপেজিয়ান নালিকা বলি। এদের আমরা কি বলি, মালপেজিয়ান নালিকা বলি। এছাড়াও কক্সাল, অ্যান্টেনাল ও ম্যাক্সিলারি গ্রন্থিও আমরা দেখতে পাই। এছাড়াও নানা ধরনের গ্রন্থি এর মধ্যে রয়েছে, বাট মালপেজিয়ান নালিকাটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তো এই মালপেজিয়ান নালিকাটা আমাদের কি, এই মালপেজিয়ান নালিকা হচ্ছে যে প্রধান রেচন অঙ্গ। মালপেজিয়ান নালিকাটা আমাদের কেমন রেচন অঙ্গ? এই মালপেজিয়ান নালিকাটা আমাদের প্রধান রেচন অঙ্গ। কেমন রেচন অঙ্গ? মালপেজিয়ান নালিকাটা হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ, হচ্ছে আমাদের মালপেজিয়ান নালিকা। এটা হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ, মেইন যে আমাদের সহকারী রেচন অঙ্গ হিসেবে, সহকারী রেচন অঙ্গ হিসাবে আমাদের কাজ করতে পারে কয়েকটা নাম, জাস্ট মনে রাখবা। ম্যাক্সিলারি গ্রন্থি, ম্যাক্সিলারি গ্রন্থি, ম্যাক্সিলারি গ্রন্থি, কক্সাল ম্যাক্সিলারি গ্রন্থি, সবুজ গ্রন্থি, কক্সাল ও অ্যান্টেনাল। কক্সাল ও অ্যান্টেনাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রেচনতন্ত্র আছে, সেখানে আমরা কি দেখি, ম্যাক্সিলারি গ্রন্থি, সবুজ গ্রন্থি, কক্সাল এবং অ্যান্টেনাল সহকারী রেচন অঙ্গ, যেটা আমাদের রেচন কাজে মাঝে মাঝে হেল্প করে, যে না রেচন কাজে আমাদের মাঝে মাঝে হেল্প করে। এই যে প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড অ্যানিলিডা, ভেরি গুড। প্ল্যাটিহেলমিনথিস এবং অ্যানিলিডার মধ্যে আমরা রেচন অঙ্গ পেয়েছিলাম। আমরা কি নিডারিয়ার মধ্যে কোনো রেচন অঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম? নূরজাহান মেহবিন, আমরা কিন্তু নিডারিয়ার মধ্যে কোনো রেচন অঙ্গ নিয়ে আলোচনা করিনি নূরজাহান। আচ্ছা, এদের পা বা চলন অঙ্গ, এদের পা বা চলন অঙ্গ আমরা এই জায়গায় দেখতে পারি যে এদের হচ্ছে যে আমাদের পা বা চলন অঙ্গ আছে। আমরা দেখতে পাই যে এদের পা বা চলন অঙ্গ আছে। যেমন ইনসেক্টের মধ্যে আমরা দেখতে পাই, ইনসেক্ট যারা আছে না, ইনসেক্ট মানে কীটপতঙ্গ, এদের মধ্যে একটা শ্রেণী আছে ইনসেক্ট বা কীটপতঙ্গ, তার মধ্যে আমরা 3 জোড়া বা 6টা পা দেখতে পাই। 3 জোড়া বা 6টা পা তাদের মধ্যে থাকে। তো 6টা পা থাকে বলে দেখো, পা ইংরেজি হচ্ছে পোডা, পা ইংরেজি মানে কি, পোডা। আর হচ্ছে ওই যে ব্রাজিল খালি বলে না, তারা কি জানি জিতবে একটা, হেক্সা হেক্সা হেক্সা, মানে আমরা বলি হেক্সা জিতবে, হেক্সা হেক্সা মানে 6। তো এই জন্য আমরা কি বলি, এই জন্য আমরা বলি হেক্সা পোডা। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে কি বলি, 6টা পা, এটাকে বলি আমরা হেক্সা পোডা। কি বলি এটাকে আমরা, হেক্সা পোডা বলি। কি বলি আমরা এটাকে, হেক্সা পোডা বলি। তো এই যে ইনসেক্টটা এই যে আছে, ইনসেক্ট বা পতঙ্গ, সেখানে আমাদের 3 জোড়া পা থাকে, আমরা হেক্সা পোডা তাদের মধ্যে দেখতে পাই। তাদের যে লার্ভা দশা, তাদের মধ্যে আমাদের এই লার্ভা দশাটা আমরা হচ্ছে যে দেখতে, তাদের মধ্যে আমরা যে লার্ভা দশা, তাদের মধ্যে লার্ভা, পিউপা, নিম্ফ এগুলা দশা তাদের মধ্যে দেখা যায়। এটা নিয়ে আমরা বদার্ড না, আমরা হচ্ছে যে তার শ্বসন অঙ্গ নিয়ে একটা আলোচনা করব। তার শ্বসন অঙ্গ, তার যে শ্বসন, তারা যে শ্বাসক্রিয়া নেয়, তাদের শ্বসন অঙ্গ, তাদের শ্বসন অঙ্গ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাদের শ্বসন অঙ্গ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তাদের শ্বসন অঙ্গ কী কী হবে? চিন্তা করো যে আমাদের এই কীটপতঙ্গ যারা আছে, পতঙ্গর ক্ষেত্রে শ্বসন অঙ্গ হচ্ছে পতঙ্গ, পতঙ্গের ক্ষেত্রে শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। যে পতঙ্গ, পতঙ্গের ক্ষেত্রে আমরা শ্বসন অঙ্গ বলি ট্রাকিয়া। তারপর যদি আমরা চিংড়ির কথা বলি, চিংড়ি, 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 রাজকাঁকড়া, চিংড়ি, রাজকাঁকড়া, এরা হচ্ছে ক্রাস্টেশিয়া, এরা হচ্ছে ক্রাস্টেশিয়া। এদের মধ্যে ফুলকা দেখা যায়, এদের মধ্যে কি দেখা যায়, এদের মধ্যে এদের মধ্যে হচ্ছে যে আমরা ফুলকা দেখতে পাই, এবং ফুলকাটা দেখা যায় বুকের রিজনে থাকে, এই জন্য আমরা এটাকে বলি বুক গিল। যে ফুলকা থাকে, এই যে ফুলকা থাকে, এই ফুলকাটাকে বলি আমরা বুক গিল বলি, ফুলকা। আর
আমরা হচ্ছে মাকড়সার মধ্যে দেখি, মাকড়সার মধ্যে ফুসফুস থাকে, মাকড়সার মধ্যে ফুসফুস থাকে, তাকে আমরা বলি বুক লাং। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বুক লাং বলি। তো এই যে আমরা পতঙ্গ মানে ইনসেক্ট, পতঙ্গ মানে কি? পতঙ্গ মানে ইনসেক্ট। ইনসেক্টের মধ্যে আমরা শ্বসন অঙ্গ দেখতে পাই যেটা, সেটা হচ্ছে ট্রাকিয়া। চিংড়ির রাজকাঁকড়া তারা হচ্ছে আমাদের ক্রাস্টেশিয়া। চিংড়ির রাজকাঁকড়া তারা হচ্ছে আমাদের ক্রাস্টেশিয়া সন্ধিপদী প্রাণী। সেই ক্রাস্টেশিয়া শ্রেণী আমি পড়াইছিলাম একদম অঞ্চলায়ন পড়াইছি যখন চিংড়ির রাজকাঁকড়া। তো সেখানে আমরা দেখতে পাই বুক গিল। গিল মানে কি? দেখো গিল মানে হচ্ছে ফুলকা। গিল মানে কি? গিল মানে হচ্ছে ফুলকা। এই ফুলকাটা দেখতে বইয়ের মতো, সেজন্য বলা হয়েছে বুক গিল। আর মাকড়সার মধ্যে দেখতে পাই আমরা লাংস বা ফুসফুস দেখতে পাই, সেই ফুসফুসটা দেখতে বইয়ের মতো হয়, সেজন্য আমরা বলি বুক লাং। ঠিক আছে? সো এই কয়টা হচ্ছে এদের বৈশিষ্ট্য। আল্লাহুম্মা পৃথিবীর সর্ববৃহত্তম পর্বত, পৃথিবীর প্রাণীদের মধ্যে 80% হচ্ছে আমাদের এই অন্তর্ভুক্ত। আরেকটা কথা স্পেসিফিক এখানে একটু মনে রাখো, যেহেতু আমাদের জায়গা নাই, আমি এই জায়গায় স্টার মার্ক দিয়ে লিখতেছি। সেটা হচ্ছে এই পর্বের একটা প্রাণী পাওয়া যায় যার নাম হচ্ছে রাজকাঁকড়া। এই আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী পাওয়া যায় যার নাম হচ্ছে রাজকাঁকড়া। তো রাজকাঁকড়াকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। রাজকাঁকড়া যে রয়েছে, এই রাজকাঁকড়াকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। রাজকাঁকড়াকে আমরা কি বলি? রাজকাঁকড়াকে বলি আমরা জীবন্ত জীবাশ্ম। এই জীবন্ত জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে জীবন্ত মানে লিভিং ফসিল। তো জীবন্ত জীবাশ্ম বলতে বোঝায়, ফসিল মানে বোঝায় মাটির নিচে আমরা যে জীবের যে অংশ পাই, যে প্রাচীনকালের কোনো জীব অনেক আগে সেটা পৃথিবীতে ছিল, বাট বর্তমানে সেটা আর পৃথিবীতে নাই, সেটা ধ্বংস হয়ে গেছে। সেটার অংশবিশেষ আমরা কোথায় পাই? সেটার অংশবিশেষ আমরা দেখতে পারি যে সেটার অংশবিশেষ মাটির নিচে পাওয়া গেছে, তো সেটাকে আমরা বলি জীবাশ্ম বলি। তো এই জীবাশ্ম যেগুলো আমাদের জীবন্ত অবস্থায় থাকে জীবাশ্ম বলি। এখন ধরো যে একটা কাঁকড়া আছে, সেই কাঁকড়ার আশেপাশে যত কাঁকড়া ছিল, কাঁকড়ার মতো দেখতে যারা ছিল সবাই উধাও হয়ে গেছে, সবাই আর নাই। কাঁকড়ার মতো দেখতে যারা ছিল তারা সব উধাও হয়ে গেছে, আর নাই। শুধুমাত্র এই কাঁকড়াটা বেঁচে আছে, রাজকাঁকড়াটা বেঁচে আছে, এবং তার যে বন্ধু বান্ধব যারা অনেক আগে ছিল তাদেরকে এখন আমরা মাটির নিচে পাচ্ছি, যে না সে মাটির নিচে আমাদের বিদ্যমান রয়েছে। তো দ্যাটস ওয়াই সেটাকে আমরা কি বলি? জীবন্ত জীবাশ্ম বলি। যে এই রাজকাঁকড়াটা জীবন্ত আছে, বাট এটার সাথে যে বন্ধু বান্ধব ছিল তাদের সব মাটির নিচে পাওয়া যাচ্ছে, বা তারা সব ফসিল আকারে পাওয়া যাচ্ছে। তাই মাটির নিচে যে ফসিল পাওয়া যাচ্ছে, সেই ফসিলের সাথে তাদের বৈশিষ্ট্যের মিল থাকায় তাদেরকে আমরা বলি তারা হচ্ছে আমাদের জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার এর এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল বলতে গেলে আমাদের একটা মশা আসে, দুষ্ট মশা, যেটা আমাদের কামড় দেয়। মশার নাম কিউলেক্স পিপিন্স। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মশা। এই মশাই আমাদের কামড়ায় একদম কানের সামনে ভব করে। আর আরেকটা মাছি আছে, মাছির নামের মধ্যে থাকবে মুস্কা ডোমেস্টিকাস। মাছি মানে মুস্কা ডোমেস্টিকাস। মাছি মানে মুস্কা ডোমেস্টিকাস। ডোমেস্টিক মানে কি? গৃহপালিত পশু বলি না, ডোমেস্টিক এনিম্যাল। আই এম এ ডোমেস্টিক এনিম্যাল, আমি একটা গৃহপালিত পশু। তো এই যে গৃহপালিত পশু, এটাকে বলা হয়, আমরা বলি যে গৃহমাছি, যেহেতু আমাদের ডোমেস্টিকাস ওয়ার্ডটা আছে, একে আমরা কি বলি? একে আমরা বলি গৃহমাছি বলি। সবুজ গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি, এটা দেখা যায় আমাদের এই ঘাসফড়িংয়ের মানে আমাদের আর্থ্রোপোডার রেচনাঙ্গে একটা গ্রন্থি বা গ্ল্যান্ড পাওয়া যায়, যেটা দেখতে সবুজ কালারের, তাকে আমরা সবুজ গ্রন্থি বা সবুজ গ্ল্যান্ড বলি, যেটা আমাদের যে মানে একটা সহকারী হেল্পিং রেচনাঙ্গ হিসেবে আমাদের হেল্প করে। মাঝে মাঝে থাকে না, এগুলা যে থাকবেই সেটা কথা না, থাকতে হবে আমাদের মালপিজিয়ান নালিকা আমাদের থাকতেই হবে। মালপিজিয়ান নালিকা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বিপদ। ওকে, সো আর্থ্রোপোডা গেল, লেখা হয়েছে আর্থ্রোপোডার পর আমরা আমাদের লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে একাইনোডার্মাটা।
কিউলেক্স পিপাইন্স নেমাটোডাতে কৃমি হিসাবে ছিল না। এই কিউলেক্স পিপাইন্সের ভেতর আমাদের একটা কৃমি থাকে। আমাদের নর্মালি কিউলেক্স মশার মধ্যে মাঝে মাঝে একটা কৃমি থাকে, যে কৃমিটার নাম হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি। আমাদের কিউলেক্স মশার ভেতর আমাদের মাঝে মাঝে একটা কৃমি থাকে, সেই কৃমিটার নাম হচ্ছে আমাদের কিউলেক্স মানে উচেরিয়া ব্যানক্রফটি। সেই কৃমিটা আমাদের কিউলেক্স মশার ভিতর পেটের ভেতর ঢুকে বসে থাকে। ওকে, সো এবার আসো যে আমরা পড়বো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, ও একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। তো চলো আমরা এখন বলবো একাইনোডার্মাটা। এটা হচ্ছে আমাদের অষ্টম পর্ব, ঠিক আছে? তারপর নেক্সট ক্লাস থেকে আমরা চরডাটা শুরু করব। চরদাতা, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের যতগুলো প্রাণী আছে সবাই হচ্ছে আমাদের সামুদ্রিক হয়। একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো আছে তারা আমাদের সামুদ্রিক হয়। দেখা যায় এই একাইনোডার্মাটা পর্বের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো সবাই আমাদের কেমন, সবাই আমাদের সামুদ্রিক হয়, তারা সমুদ্রের মধ্যেই থাকে, ঠিক আছে? তো একাইনোডার্মাটা পর্বের যে প্রাণী আছে তারা কেমন হচ্ছে আমাদের সহজ ভাষায়, এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের আমরা বলি সামুদ্রিক। তারা হচ্ছে আমাদের কেমন হয়, কি বলি আমরা একাইনোডার্মাটাকে আমরা কি বলি, এরা সামুদ্রিক হয়। এবং এদের প্রত্যেকের গলায় এদের প্রত্যেকের দেহে কাঁটাযুক্ত থাকে, মানে ধরলেই হাত কেটে যাবে এরকম একটা ব্যাপার, কাঁটাযুক্ত। মুঝে ছুয়া তো তুম খতম হো যাওগে, মুঝকো মত ছুনা। তো এটাই বলে যে যে সামুদ্রিক এবং এদের মধ্যে কি থাকে, কাঁটাযুক্ত থাকে। এরা কেমন থাকে, কাঁটাযুক্ত থাকে। এবং এদের ত্বকের নিচে একটা আন্তঃকঙ্কাল প্লেট থাকে। এই যে এবং এদের ত্বকের নিচে কাঁটাগুলা কোথা থেকে আসে, যে কাঁটা আসে এদের যে ত্বক আছে, চামড়া আছে না, চামড়ার নিচে এদের ত্বকের নিচে একটা আন্তঃকঙ্কাল প্লেট থাকে। ওর দেহটাকে ঠিকঠাক রাখার জন্য একটা কঙ্কাল তন্ত্র বা একটা বনি সিস্টেম থাকে, বোনস না মানে একটা চুনোময় কঙ্কাল তন্ত্র থাকে এদের ত্বকের নিচে। আন্তঃকঙ্কাল মানে নিজের দেহের আকৃতি বিশিষ্ট একটা প্লেট থাকে। তো এই আন্তঃকঙ্কাল প্লেটটা প্রধানত আমাদের কি হয়, চুনোময় হয়। এবং এই যে আন্তঃকঙ্কাল প্লেট আছে, এই আন্তঃকঙ্কাল প্লেট থেকেই কিন্তু আমাদের এই কাঁটাগুলা তৈরি হয়। আন্তঃকঙ্কাল প্লেট থেকে এদের কি তৈরি হয়, কাঁটা তৈরি হয়, ঠিক আছে? এখন এদের সংগঠন মাত্রা আমরা অঙ্গতন্ত্র, ভ্রূণস্তর, ত্রিভ্রূণস্তরীয়, প্রতিসাম্যতা, এরা দ্বিপার্শ্বীয় লার্ভা অবস্থায়। এদের যে লার্ভা আছে না, সেই লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর পূর্ণাঙ্গ প্রাণীর কথা যদি আমি বলি, পূর্ণাঙ্গ প্রাণী, এদের যে পূর্ণাঙ্গ প্রাণী রয়েছে, এই পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে আমাদের পঞ্চঅরীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী আমাদের কেমন প্রতিসম, পঞ্চঅরীয় প্রতিসম। দেখো অরীয় কথাটা যখন থাকবে তখনই মনে করবা এটা হচ্ছে অরীয় বিস্কুট। অরীয় বিস্কুটের মতো সেটাকে দুইয়ের অধিক অংশে ভাগ করা যাবে। পঞ্চঅরীয়, অরীয় কথাটা মানেই দুইয়ের অধিক। শুধু অরীয় কথা আছে যে অরীয় প্রতিসম মানে দুইয়ের অধিক। এখন অনেক সময় যে ভালো সাজার জন্য সে জায়গায় লাগায় যে দ্বিঅরীয়, ত্রিঅরীয়, চতুর্থঅরীয়, পঞ্চঅরীয়। সো পঞ্চঅরীয় বলতে বোঝাচ্ছে এই প্রাণীটাকে 5টা ভাগে ভাগ করা যাবে, তার মানে দুইয়ের অধিক, সেজন্য অরীয় বলছি। 5টা ভাগে ভাগ করা যায় সেজন্য পঞ্চঅরীয় বলছি। এই প্রাণীগুলো দেখতে কিছুটা এরকম হয়। তার মানে এই প্রাণীটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারবো। দে কেটে দে, দিলাম। দে একে এই বরাবর কেটে দে, দিলাম। দে একে এই বরাবর কেটে দে, এই বরাবর দিলাম। সো এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 5টা অংশে তাকে আমি ভাগ করতে পারবো। তো দ্যাটস ওয়াই তাকে আমরা কি বলি, পঞ্চঅরীয় প্রতিসম। 5টা অংশ পাই আমরা। এবং এই যে তার মধ্যে 5টা অংশের মাঝামাঝি এই যে খাঁজটা থাকে না, এই যে 2টা অংশের মাঝামাঝি একটা খাঁজ, এই 2 অংশের মাঝামাঝি একটা খাঁজ, এই খাঁজকে আমরা বলি অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। এটাকে বলি কি বলি আমরা, অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। এই যে আমরা 2টার মাঝখানে যে খাঁজটা দেখতে পাই এটাকে আমি বলি আমরা অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। যে মাঝখানে যে আমরা খাঁজ দেখতে পাই এটাকে আমরা বলি অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। এটাকে আমরা কি বলি, অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা অ্যাম্বুল্যাক্রাল খাঁজ বা খাদ যেটাই বলো।
তার মানে আমাদের যে প্রাণীটা আছে এই প্রাণীটা নর্মালি দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়, পূর্ণাঙ্গ প্রাণীটা পঞ্চরীয় প্রতিসম। এই দেহকে এরকম 5টা ভাগে ভাগ করা যায় এবং 2টা ভাগের মাঝখানে যে খাঁজ থাকে সেই খাঁজটাকে আমরা কি বলি, সেই খাঁজটাকে আমরা বলি অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। এটাকে আমরা কি বলি, খাঁজটাকে আমরা বলি অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। ওকে, সো এদের সিলম প্রকৃত সিলম বিশিষ্ট। খণ্ডায়ন নিয়ে আমরা কি এদের খুব বেশি মানে হচ্ছে যে খণ্ডায়নের কথা যদি বলি, এরা আমাদের অখণ্ডায়িত, এরা খণ্ডায়ন দেখায় না, এদের আমরা বলি অখণ্ডায়িত। খোল খোল, দুষ্ট ছেলে খোলে না। অখণ্ডায়ন, অখণ্ডায়ন মানে অখণ্ডায়িত আমরা দেখি। আর এদের দেহ আবরণ নিয়ে যদি আমরা আলোচনা করি, যে এদের দেহ আবরণ, এদের দেহের উপর কোনো আবরণ টাবরণ আছে কি না, এদের দেহ আবরণ নিয়ে খুব বেশি কেউ পাত্তা দেয় না যে এদের দেহ আবরণ আছে কি নাই, খুব মানে মানে ওদের বেল দেয় না। আচ্ছা, তো এরা পঞ্চরীয় প্রতিসম হয় পূর্ণাঙ্গ প্রাণীগুলা। আর এদের মধ্যে আমাদের মনে রাখতে হবে, এদের মধ্যে একটা খাঁজ দেখা যায়, এই খাঁজটাকে বলি আমরা অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। পাশে ছবি এঁকে রেখো। ওকে, আর হচ্ছে তারা তো হচ্ছে তাদের মধ্যে তো আমাদের কোনো সংবহন তন্ত্র নাই, যে তাদের মধ্যে আমাদের যে পানি সংবহন তন্ত্র রয়েছে, তাদের মধ্যে আমাদের কী রয়েছে, পানিতে যেহেতু থাকে তাদের মধ্যে আমাদের পানি সংবহন তন্ত্র রয়েছে। তাদের মধ্যে কি রয়েছে, তাদের মধ্যে আমাদের পানি সংবহন তন্ত্র রয়েছে, যে পানি যেন সে প্রবাহ করতে পারে, পানি সংবহন তন্ত্র রয়েছে। ওকে, খুব ভালো কথা, পানি সংবহন তন্ত্র থাকছে, কী করব। এর মধ্যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, এদের চলন অঙ্গ যে আছে না, এদের চলন অঙ্গ, এদের চলন অঙ্গের নাম হচ্ছে আমাদের এই যে এদের চলন অঙ্গ, এদের চলন অঙ্গের নাম হচ্ছে টিউব ফিট। এদের চলন অঙ্গের নাম কি, এদের চলন অঙ্গের নাম হচ্ছে টিউব ফিট বা নালিকাপদ। এদের চলন অঙ্গের কি, খাঁজ, খাঁজ মানে নিচু অংশ, খাঁজ মানে কি, খাঁজ মানে নিচু অংশ, খাঁজ মানে কি জানতে চেয়েছো, খাঁজ মানে নিচু অংশ। এদের যে চলন অঙ্গ আছে, এই চলন অঙ্গ হচ্ছে এদের টিউব ফিট। কেমন ফিট, টিউব, যে টিউবের মতো পা থাকে, নলাকার, বা এটাকে আমরা বলি নালিকা পদ। টিউব ফিট বা নালিকা পদ। এই টিউব ফিট বা নালিকা পদ দিয়ে তারা শুধুমাত্র যে খালি পানি খাচ্ছে এরকম না, তারা এটা ছাড়া চলন করতেছে তাই না, তারা এটা দিয়ে শ্বসন এবং খাদ্য আহরণ করে। এই চলন ছাড়াও এই জায়গা দিয়ে তারা শ্বসন ও খাদ্য আহরণ করে। দেখো, এক ঢিলে 3 পাখি, একটা টিউব ফিট দিয়েছে, এটা চলাফেরাও করতে পারে, আবার শ্বসনও করে, আবার খাদ্য গ্রহণও করে। কি একটা সিচুয়েশন, তাই না? আর তাদের শ্বসন সম্পূর্ণ করার জন্য তাহলে আমাদের কি কি লাগবে, তাহলে তারা এই যে শ্বসন করে, শ্বসনের জন্য তাদের তাহলে ফুলকা, তাদের হচ্ছে এই নালিকা পদ, ফুলকা লাগে, নালিকা পদ লাগে, এবং আরেকটা জিনিস যেটা লাগে যে ফুলকা নালিকা পদ বা তাদের শ্বসন বৃক্ষ থাকে, শ্বসন বৃক্ষ। যে কয়টা পয়েন্ট বলতেছি সেগুলাই ভালো করে মনে রাখো, ঠিক আছে? আর 10 নম্বর পয়েন্ট মনে রাখবা যে সকল সদস্য সামুদ্রিক। আর এদের এক্সাম্পল যদি আমরা বলি, এদের এক্সাম্পল আছে আমাদের হচ্ছে পালক স্টার, অ্যান্টিডন বিফিডা, এটার নাম কি? এটার নাম আমি আগে ভাবতাম এর নাম পলক স্টার, পরে দেখি না এর নাম হচ্ছে পালক স্টার। কেউ পালসে মনে হয়, এই জন্য এর নাম হচ্ছে পালক স্টার।